বা আই নেই। হ্যাঁ, না না এল না, নেই। এন এ নবীন অব্দি হয়েছিল না? এন এর পর ও তো মনে হয় ও পি। ও নেভিন এন পর্যন্ত হয়েছিল। আচ্ছা। নবীন এন পর্যন্ত হয়েছিল। বলে যে ভদ্রলোক, ওনাকে বলা হয়েছিল। ও তাহলে আচ্ছা, আমাকে আমাদের ওইটা আমি আন্দাজ করে বলছি। তা ঠিক আছে। এন এর পর থেকে করো। আচ্ছা, আমি রিমা বেকে বলতে চাইছি, অনুরোধ করছি। ও অনেক অভিজ্ঞ ডাক্তার। আচ্ছা ওকে বেশ। ও অনেক আচ্ছা অভিজ্ঞ। আচ্ছা, আমি- রূপা দালাল, আপনাকে অনুরোধ করছি ম্যাডাম, আপনি যদি উত্তরটা দেন স্যার। রূপা দালাল। আচ্ছা, আমি তার প্রশ্নটা করছি। ধরুন মাথার তালুতে মানে কি রক্ত, অসহ্য রক্ত সঞ্চয় হয়েছে, সেখানটা আমি হাত দিলে কি সেন্সেশন পাবো? হাত দিলে কি অনুভব করবেন আপনি? রূপা মাথায় যদি দালাল ম্যাম। হুম, আনমিউট করছি। গরম, গরম অনুভব হবে। বাহ, থ্যাংক ইউ, ভেরি গুড, খুব সুন্দর। আপনি ইয়ে মানে আপনার একাডেমিক ইয়েটা একটু জানতে চাইছি। আপনি এই লাইনে পড়াশোনাটা কতদূর করছে সেটা জানতে চাইছি। শুনতে পাচ্ছেন আমার কথা? মোটামুটি। হ্যাঁ। হ্যাঁ, বলুন, আপনি লজ্জার কিছু নেই, বলবেন না কেন? যা জানেন, যেটা সত্য সেটাই বলুন। বলুন। হ্যালো। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ বলুন। ডিসিএইচএমএস। ডি শুনতে পাচ্ছেন? ডিএইচএমএস। হ্যাঁ, ডিএইচএমএস। কোন কলেজ থেকে করেছেন? ডিসি। হ্যাঁ। কলকাতা। কলকাতা। কলকাতায় কোন কলেজ? আমি সব কলেজ জানি। বলুন। কলকাতা ওই ইয়ে আছে না? না। হ্যাঁ, বলতে কি অসুবিধা আছে? কোথায় কোন কলেজ আছে আমি সব জানি। যাকে আপনার একটু অস্বস্তি হচ্ছে মনে হচ্ছে, তারপর আমি পড়াশোনাটা করেছি। তাহলে কি হচ্ছে ওখানটা, তাহলে আমরা কি পাবো? গরম পাবো, তার মানে হিট সেন্সেশন পাবো। ঠিক আছে। এই হিট সেন্সেশন কিন্তু আমরা যদি মাথার মধ্যে চলে যাই, রেপারিতে চলে যাই, সেখানে এই যে মাথা তালু বলেছি, মধ্য ব্রহ্ম তালু বলে মাঝখানে বলেছি, এই ব্রহ্ম তালুটা হচ্ছে ভার্টেক্স বলা। হুম। তা এইখানে আমরা ইয়ে পাবো, তো ওটা যে কোনো জায়গায় কনজেশন হতে পারে, কনজেশন যে ওখানেই হবে এমন কোনো মানে নেই। তাহলে কনজেশন হলে তাহলে কি হবে না, সেখানে ব্লাডটা অ্যাবনর্মাল সঞ্চয় হবে এবং সেটা গরম সেন্সেশন হবে। এই কনজেশনটা কি, এই কনজেশনটার বৈশিষ্ট্যটা, এটা কিন্তু মোর প্যাথোলজিক্যাল না হলেও, প্যাথোলজিক্যাল আর এটা প্যাথোলজিক্যাল বইতেই মনে কনজেশনের ডেফিনেশন গুলো পাওয়া যাবে যতদূর আমরা পড়ছে। তা এই কনজেশনটা যেটা হচ্ছে, এই কনজেশনটাকে কিন্তু বলা হয় সোরা, সোরার প্রক্রিয়া বলা হয়। এবং যেই চ্যানেল সরি জে এন কাঞ্জিলাল এক জায়গায় সালফারে বলতে গিয়ে তিনি বলেছেন যে ফার্স্ট গ্রেড কনজেশন, বার্নিং, আর একটা কি যেন বেশ বলেছেন, তো মনে করতে পারছি না। হুম। এইটা হলে পরে তবে সালফারকে ডিনোট করবে, এই মুহূর্তে মাথায় আসছে না আমার। তা এই কনজেশনটা কিন্তু এই সালফার এটা ইয়ে, যেমন ধরো অনেকে ঠোঁট লাল দেখেন, ঠোঁটটা লাল দেখতে পান তো, এটা কিন্তু আমরা পড়ি পড়ি কিন্তু আমরা সিমটম হিসেবে নিই, এটা কিন্তু কনজেশনের জন্য। আবার এই কনজেশনটা হচ্ছে সোরা, যেখানে ব্লাডের অ্যাকোমোডেশন হচ্ছে। এবার সোরার সঙ্গে যদি সিপিলিস যদি মিশে যায়, তখন ঠোঁটটা কেমন লাল হবে? আমরা আগেও বলেছি যে সোরার সঙ্গে যখন সিফিলিস মিশবে তখন কি সোরার ওই বৈশিষ্ট্যটাকে একটা চরম জায়গায় নিয়ে যাবে, এক্সট্রিম। সিফিলিস হচ্ছে এক্সট্রিম বা এক্সট্রিমিস্ট বলতে পারেন, চরম ভাবাপন্ন। এই চরম ভাবাপন্ন হলে তখন কি হবে না, আমরা কি দেখতে পাবো না, ওই ঠোঁটটা লাল, এত লাল যেন মনে হচ্ছে রক্ত এই মনে হয় এই গড়িয়ে পড়ছে বা গড়িয়ে পড়বে, বা সামান্য টোকা দিলে বেরিয়ে চলে আসবে, এইরকম লাল, অতিরিক্ত লাল। এই অতিরিক্ত লাল এটা কিসের জন্য হবে না, সোরার সময় সিপিলিস যখন সোরার কাজ কি, সিপিলিসের কাজ কি, চরম প্রকৃতি, সে কি করবে, সোরার এই বৈশিষ্ট্যটাকে ওই জায়গায় নিয়ে চলে যাবে। আমাদের আরেকটা সিমটম আমরা যেটা পাই, খুব গুরুত্বপূর্ণ সিমটম, বিশেষ করে আমাদের টিউবারকুলিনাম প্রেসক্রিপশন করার ক্ষেত্রে বা আরো দু একটা এরকম মেডিসিন আছে, হটেস্ট ফুড।
আমি দেখবেন বহু পেশেন্ট আছে গরম খেতে ভালোবাসে। তাকে প্রশ্ন করুন কেমন গরম খেতে ভালোবাসে? কড়াই থেকে তুলে দিলে আমার ভালো। এরকম পেশেন্ট আছে। হুম। তো ফলে এই যে কড়াই থেকে তুলে দিলে ভালো হয়, এই যে কথাটা সে বলছে, এই কথাটা কিন্তু আমরা লিখছি গরম খেতে ভালোবাসি। এইটুকু লিখে আমরা ছেড়ে দিচ্ছি। কিন্তু কথা হচ্ছে কি, এই যে আমরা একবার ভেবে দেখি মানুষটা কড়াইয়ে আমরা হাত দিতে পারি না, আমাদের হাত পুড়ে যায়। সেখানে মানুষটা কড়াই থেকে তুলে দুম করে সে খেয়ে নিচ্ছে। এটা কি করে সম্ভব হচ্ছে? এই এতটা এত মানে প্রচন্ড গরম জিনিসটা, এটা কিন্তু অল্প কয়েকটি ওষুধের মধ্যে আছে। আপনার প্ল্যাকটেনি নামের মধ্যে পেতে পারেন। লাইকোপোডিয়ামও খুব সম্ভবত আছে মনে হচ্ছে, হ্যাঁ? টিউবারকুলিনাম দিতে গেলে এই সিম্পটমটা খুব জরুরি ব্যাপার। এইটাই, এই সিম্পটমটা গুরুত্ব। এটা আমার টিউবারকুলিনামের ক্ষেত্রে আমরা বলেও থাকি যে টিউবারকুলিনাম এটা একটা খুব গুরুত্বপূর্ণ সিম্পটম। হটেস্ট ফুড সে গরম, কোনো এরকম অত্যধিক গরম সে খেতে পারে। এই কথাটা আমরা বলি থাকি। তাহলে এইটার গুরুত্বটা কোথায়? এই সিম্পটমটাকে একটু ভাঙা যাক। এটা একটু ভাঙা যাক, ভাঙলেই পরিষ্কার হয়ে যাবে। সেটা হচ্ছে কি, এই গরম খেতে ভালোবাসে কে? ভালোবাসে সোনার পেশেন্ট গরম খেতে ভালোবাসে, এটা আমরা সবাই জানি। তো গরমটা কেমন গরম? অস্বাভাবিক গরম। এই যে ডেভিয়েশন, এই যে বিচ্যুতি, এই বিচ্যুতিটাই আমাকে বলে দেবে যে চরম প্রকৃতির গরম। অস্বাভাবিক মানে কি, আগুন থেকে তুলে খাবার চরম প্রকৃতির গরম। এই যে চরম প্রকৃতির যে গরম, যেটা এইটা কিন্তু ব্যাপার হচ্ছে সিফিলিসের পার্ট। তা সোরার সঙ্গে সিফিলিস যখন এখানে যোগ হবে, তখন কিন্তু ওই গরমটা সে কিরম খাবে না, অতিরিক্ত গরম খাবে। অতিরিক্ত গরম খাবে। এই যে জায়গাটা, যেটা এই যে অতিরিক্তটা জায়গাটা এইখানে আসবে, এখানে অতিরিক্ত মানে কিন্তু ওই সাইকোসিস ধরে বসবে না। জায়গাটা বোঝার চেষ্টা করবে। তাহলে দেখা যাচ্ছে কি, যে এই যে মিক্স মাইজমের যুগ, এটা এই মিক্স মাইজমের যুগে এই ছোট ছোট জায়গাগুলো কিন্তু আপনার ড্রাগ চয়েস করতে অনেক সুবিধা করে দেবে। শুধুমাত্র এই সিমটম ম্যাচিং করে আর এই যোগ বিয়োগ করলে হবে না। এই ছোট ছোট জায়গাগুলোকে বুঝতে হবে, মায়াজেমেটিক বৈশিষ্ট্যগুলোকে যদি আমরা চিনতে পারেন, তাহলে কিন্তু আপনাদের বুঝতে কোনো অসুবিধা, আমি ঝট করে ধরে ফেলতে পারি। আমি তো চট করে ধরে ফেলতে পারবেন যে কোন কিটা আসতে পারে। আর একটা চিন্তা করে দেখুন, ফিজিক্যাল জেনারেল বটে, কিন্তু ব্যাপার হচ্ছে যে কড়াই থেকে তুলে খেতে পারে, এটা কি এত খুব কমন? এটা কজন পারে? খুব কম লোকই পারে এটা। হ্যাঁ, তারপরে এই ফিজিক্যাল জেনারেলটার গুরুত্ব, অস্বাভাবিক গুরুত্ব। গরম খেতে ভালোবাসে, এটা রাদার কমন ফ্যাক্টর। কম ফ্যাক্টর মানে কমন সিমটম বলছি না আমি। এটা কমন, সাধারণ। সাধারণভাবে এটা অনেক লোকই গরম খেতে ভালোবাসে। অনেকে যেমন কুসুম গরম খেতে ভালোবাসে, ওইগুলোকে অতটা আমরা গুরুত্ব দিই না। কিন্তু পেশেন্ট যদি বলে না, না হয় আমার খাবার কম খাই, ভালো করে খেতে পারি না, এরকম কথাটা যদি বলে, গরমটা খেতে যায়, এটা মোরালে সবাই বলবে। শীতকালে গরম তো খেতেই চাইবে, কারণ ঠান্ডায় হাত দিলে পরে হাত কনকন করবে, ইত্যাদি ইত্যাদি সবই আছে। কিন্তু প্রশ্ন যদি করা হয় পেশেন্টকে যে আপনি কেমন কিরকম ভালোবাসি বলে কেমন গরম, এই কথাটা বলে তখন সরাসরি যদি সেটা গরমই ভালো লাগে, তখন প্রশ্ন হবে এটা। এই যে কেস টেকিং এর ইন্টারপ্রিটেশন গুলো বলছি, ইন্টারপ্রিটেশন কিভাবে করতে, এই জায়গাগুলো ধরাচ্ছি। সেটা হচ্ছে যে জিজ্ঞেস করতে হবে যে আপনি যদি আপনাকে ঠান্ডা ভাত যদি দেয়, মা যদি ভাত আমি আসতে দেরি হয়ে গেছে, আগের ভাতটা খেয়ে নেবো, মানে ও এরকম করে খেয়ে নেবো, তাহলে ওটা না হলেও ভালো হয়। এখানে ডিগ্রিটা, এখান থেকে আমরা ওয়ার্মটা ভাবতে পারি, কিন্তু ওয়ার্মটা আরো বেশি কনফার্ম হয়ে যাব যখন বলে, না না আমি বলবো মাকে গরম করে দাও, গরম না করলে আমি খাবো না। এই গরম না করলে খাবো না যখন বলবে, তখন বুঝতে হবে সে সত্যি সত্যি গরমটা ভালোবাসে। কতটা গরম জিজ্ঞেস করে জানতে পারবেন। ওইরকম হটেস্ট না হলে পরে শুধু ওয়ার্ম হবে। এখানে একটা আবার জিনিস, এখানে একটা জিনিস ভাবতে হবে। অনেকে কিন্তু এই যে গরমটা যে খাওয়ার ব্যাপারে অনেকের একটা ধারণা আছে যে খাবার ঠান্ডা খেলে পরে যে শরীরে সেটা লাগে না। এরকম পেশেন্ট আমি 2-1টা পেয়েছি আমাকে। এবার পেশেন্টটা আমাকে বলছে আমি গরম খাই। আমি গরম খেতে ভালোবাসেন? ভালো তো বাসি, নিশ্চয়ই ভালো তো বাসি। তা আপনি গরমটা, এই জিজ্ঞাসাবাস করতে করতে তারপর তখন সে বলছে যে ডাক্তারবাবু, ঠান্ডা খেলে তো শরীরে সেটা লাগে না। হ্যাঁ, গরম খাওয়াটা উচিত কিনা আপনি বলুন না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলুন। এইবার বলুন দেখিনি, এইরকম কথা যদি পেশেন্ট বলে যে ঠান্ডা খেলে শরীরে লাগে না, আর গরমটা তো খেতেই হবে, তো এই গরম খাওয়া, এই ডিজায়ার ওয়ান কি ধরবো, এরপরে একজনকে দিবেন?
এরপরে একজনকে ধরো। হ্যাঁ স্যার ধরছি। হ্যাঁ, সাইফ সাফিউল ডক্টর, স্যার আপনাকে অনুরোধ করছি আনমিউট হওয়ার জন্য। সাফিউল ডক্টর, সফিউল ডক্টর, আপনি আনমিউট করুন। সফিউল ডক্টর, আপনি আনমিউট করুন, নাহলে আমি পরের জন চলে যাব। সাজিয়া নৌরিন। না দাঁড়াও আগে, সে তো কিছু সে শুনছে যখন সে রেসপন্স করবে না কেন? হয় না, এটা তার ক্লাসের অঙ্গ একটা। স্যার। সফিউল ডক্টর, আপনি প্লিজ আনমিউট করুন। সেই মালদা তফিউল না তো? না, সফিউল স্যার। ও শফিউল, তফিউল না, ও sorry। সফিউল ডক্টর, কিন্তু কোনো রেসপন্সই করছেন না। করে দাও, আউট করে দাও, কি করবে? সে ক্লাসের নিয়মটা সে মানবে না কেন? আচ্ছা, সাজিয়া নৌরিন ম্যাম, আপনি আনমিউট করুন প্লিজ। সাজিয়া নৌরিন, শুনতে পাচ্ছেন? সাজিয়া নৌরিন। কোনো রেসপন্স আরে করছে না। কিন্তু ক্লাস শুনছেন, তার ক্লাস শুনলে সে কেন রেসপন্স করবে? সাজিয়া নৌরিন, কি অদ্ভুত। স্যার আচ্ছা, পরের। ও হ্যাঁ, সইফুলকে আউট করে দিয়েছে না নিজে আউট হয়ে গেল? লেফট দেখলাম, লেফট হলো আমি আমি করে দিলাম, কি করব? ঠিক আছে, উত্তর দিচ্ছে না। দেখো। সাজিয়া নৌরিন, আপনি প্লিজ আনমিউট হন। তুই পরেরটা চলে যাও, ততক্ষণ অপেক্ষা করো, হ্যাঁ ততক্ষণ অপেক্ষা, তাহলে তখন যা আচ্ছা, ব্যবস্থা নেওয়া নিই। হোস্ট কিন্তু আপনি মিউট করে দিতে পারেন। অনেক সময় হয় কি, হয়তো ভুলে আনমিউট হয়ে রয়েছে, হয়তো ওয়াশরুমে গেছে, এদিকে আপনি ডাকতেছেন শুনতেছে না, এরকম হতে পারে না? সেক্ষেত্রে মিউট করে দেবেন। হোস্ট কিন্তু না না স্যার, মিউট করতে পারে, রিমুভ করতে পারে, স্যার এই ইয়ে আছে। হ্যাঁ, আমি রিমুভ স্যার করে দিয়েছি। স্যার হ্যাঁ স্যার। পরীক্ষা আগে থেকে পরীক্ষা যেদিন থাকতো আমরাও যেতাম না কলেজে। আগে থেকে যেদিন বলতো স্যার পরীক্ষা নেবে কলেজে, আমরাও যেতাম না। স্যার আনমিউট হয়ে উনি চলে গেলেন, লেফট নিয়ে নিয়েছেন ওকে জিজ্ঞাসা করাতে। জিজ্ঞেস সাল- জিজ্ঞাসা করে। সাল- হ্যাঁ, সালমা আক্তার ম্যাম, আপনি আনমিউট হন, স্যারের প্রশ্নের উত্তর দেন। সালমা আক্তার, এটা আপনাদের জন্যই করা হচ্ছে, ভালোর জন্য। সালমা আক্তার, হ্যাঁ ম্যাম। হ্যালো, হ্যাঁ, আচ্ছা, প্রশ্নটা কি হ্যাঁ আপনাকে বলেন। বলছো? প্রশ্নটা শুনেছেন না একবার বলবো? না বলেন। হ্যাঁ, পেশেন্ট বলছে যে হ্যাঁ আমি গরম তো খেতে ভালোই বাসি। তারপরে সে পেশেন্ট আমাকে বলছে যে খেলে ঠান্ডা খেলে তো শরীরে লাগে না। আহ, তাহলে বলুন গরম খাওয়া ছাড়া কি উপায় আছে? বলুন গরম তো খেতেই হবে। এই কথাটা সে বলেছে। এই ক্ষেত্রে কি ডিজায়ার ওয়ান ধরবো কি? সে গরম খেতে ভালোবাসে, এটা কি রূপিক হিসেবে নেবো? এটা জিজ্ঞেস করছি। আসলে আমি তো নতুন এখনো, এইসব বিষয়ে এখনো বুঝি না। এই বছর আমি নতুন ভর্তি হয়েছি। ও নতুন ভর্তি হয়েছে, তাহলে আপনাকে বুঝিয়ে দিই। হ্যাঁ সেইটার জন্য হ্যাঁ, আপনাদের ফার্স্ট আপনাদের ইয়ারে। হ্যাঁ আপনাদের জন্যই তো বোঝাচ্ছি। একটা জিনিস বুঝতে হবে, যখন কোনো লক্ষণ স্বতঃস্ফূর্ত ভাবে যখন বলবে পেশেন্ট, রোগী বলবে, সেইটাকে ধরতে হবে। আর যখন সে বলবে যে ওই যে ঠান্ডা খেলে পরে শরীরে লাগবে না, সেই জন্য সে কিন্তু গরম খাচ্ছে, এই ঠান্ডা হলে লাগবে না সেই জন্য গরম খাচ্ছে, এখানে তার ইচ্ছাতে হলো না। ঠান্ডা হলে শরীরে লাগবে না, এই লাগাবার জন্য সে কি করছে? গরম খাচ্ছে। এটা কোনো গরম সিমটম, খাচ্ছে। এটা কোনো সিমটম হবে না। কিন্তু পেশেন্ট যদি বলে যে আমি গরম ছাড়া খেতে পারি না, তখন কিন্তু সেটাকে তাহলে সিমটম, ধরতে হবে। তাহলে ধরতে হবে। পরিষ্কার হয়েছে? হ্যাঁ হ্যাঁ এইভাবে হ্যাঁ, একটু বুঝতে পারছি। স্যার এখানে একটা এই প্রশ্ন করবো স্যার, এই পয়েন্টের পর। পরে 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 পরে, এখন নয়, এখন প্রশ্নটা স্যার পরে করবেন। হ্যাঁ, আপনি প্রশ্ন পয়েন্টটা লিখে রাখুন। লিখে দিয়ে দিন না, অসুবিধা কি? আচ্ছা, তাহলে হচ্ছে কি,
এরপরে আমরা চলে আসবো কত অব্দি হলো যেন বেশ ফুলনেস অ্যান্ড হিট। হ্যাঁ ফুলনেস অ্যান্ড হিট এই জায়গাটা মোটামুটি আমার হয়ে গেছে। হ্যাঁ তারপরে কি হচ্ছে যে প্রেশার, এই এরপরে কি আসছে, প্রেশার দিয়ে আসছে। এরপরে কি আসছে, এরপরে পড়ুন স্যার, মানিকদা স্যার। হ্যাঁ, এরপরে আছি প্রেসিং আউটওয়ার্ড ইন দ্য হেড উইথ পালসেশন। তাহলে প্রেসিং আউটওয়ার্ড, এর বাংলাটা বলুন, বাংলাটা এবং বলুন। তার তারপরে সঙ্গে সঙ্গে আছে পালসেশন, মানে হচ্ছে দবদবানি। দপদপানি, তাই তো, এই কথাটা বলতে। তাহলে এই যে সেন্সেশন বাইরে থেকে যে বেরিয়ে আসছে, এই যে সেন্সেশন গুলো, এই সেন্সেশন গুলো, আচ্ছা এরপর একজনকে ধরো, এই সেন্সেশন গুলো এক কথায় একদম সঞ্জয় বলো। কুমার স্যার, আপনি আনমিউট হন। সঞ্জয় কুমার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই সেন্সেশন গুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সরা, এটা অনুভূতি প্রবণতা, এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সরা, কিছু ব্যতিক্রম হতেও পারে, যদি মানে যেগুলো যে ডিলিউশন ফিলিউশন যে যে- যে ইয়েগুলো থাকে সেই জায়গাটা কিন্তু সরা সবসময় যে হবে তাও না, নাও হতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে এই যে তার যে অনুভূতিগুলো, তার পেশেন্টের যে এই ব্যথাটা এরকম, ব্যথাটা ওই রকম, এই যে পেশেন্ট গুলো যখন বলবে তখন এই সেন্সেশন গুলো মোরলেস কিন্তু সরার লক্ষণ মোরলেস। কারণ এখানে স্পেসিফিক আর কিছু বলতে পারছে না, স্পেসিফিক আর তো কিছু বলতে পারে না, কি টাইপের ইয়ে টিয়ে এসব তো কিছু বলতে পারছে না, এটা কিন্তু সরার হবে। পরিষ্কার হয়েছে এটা? হ্যালো, স্যার, এই জায়গাটা পরিষ্কার হয়েছে? এই সেন্সেশন যে কথাটা বললাম আমি ভালো বুঝতে পারি নাই এই জায়গাটা। আমি বলছি এখানে পেশেন্ট কি বলছে একবার, মানিকলাল স্যার একবার বলুন। হ্যাঁ বলছেন যে প্রেসিং আউটওয়ার্ড ইন দ্য হেড উইথ পালসেশন, মানে হচ্ছে দপদপ করে যে একটা দপদপানির অনুভূতি, সেটার সঙ্গে সঙ্গে যেন মনে হচ্ছে মাথাটা যেন বাইরের দিকে বেরিয়ে আসছে ঠেলে, এই যে ব্যাপারটা। এই যে বাইরে দিকে ঠেলে বেরিয়ে আসছে যে এই সেন্সেশন, যেটা এই সেন্সেশন গুলো কিন্তু সরা হচ্ছে, সরার জন্য। এবার বলুন দেখুন, এই যে ওখানে একটা দপদপানি হচ্ছে, এই দপদপানিটার জন্য কে দায়ী? ওখানে যে দপদপানি হচ্ছে, আপনাকে প্রশ্ন করছি, ওখানে দপদপ করছে, এই দপদপানির জন্য কে দায়ী? ওখানে দপদপ করছে, পেশেন্ট তো বলে আমি দপদপ করছি, দপদপ করে, পেশেন্ট তো বলে এই মাথাটা এই জায়গায় দপদপ করছে। এই যে দপদপানির জন্য কে দায়ী? সোরা সোরা স্যার ওইটা। সোরার কথা ওটা তো মায়াজামের দিক থেকে আসতে পারে, কিন্তু মায়াজামকে বাদ দিলে পরে আমি ফিজিওলজিক্যাল অ্যাসপেক্ট থেকে এই দপদপানির কে তৈরি করে? রক্তটা জমা হচ্ছে। কনজেশন হওয়ার জন্য। এখানে কনজেশন তো বলা হয়নি, শুধু দপদপানি বলা আছে। দেখুন আরেকবার বলুন। কিছু বলা নেই, এটা একটা আমাদের ইন্টারপ্রিটেশন করতে হবে। এই দপদপানিটা কিসের জন্য হয়? দপদপ কে করে কে? হার্ট। ইয়েস, হার্ট। এবার হচ্ছে, এইবার বলো, ভেন আর হচ্ছে আর্টারি, এর মধ্যে কে দপদপানি করে? কে দপদপ করতে? আর্টারি। ভেন 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 না আর্টারি, কোনটা? আর্টারি হবে না স্যার? আমি কিছু বলবো না, সৈকত স্যার আছে, সৈকত স্যার বলুন। স্যার আর্টারি। ধমনী দপদপ করে। ধমনী মানে তো আর্টারি স্যার, দপদপ করবে না? শিরা দিয়ে তো স্যার দূষিত রক্ত প্রবাহিত হয়, এটা কোনো দপদপ নেই। যেটা বিশুদ্ধ রক্ত ধমনী সেটাই দপদপ করে। আটারি আর্টারি শিরা দিয়ে, চাপটা। শিরা দিয়ে কেন ওটা হয় সেটাকে বুঝতে, শিরার যে সার্কুলেশনটা প্যাসিভ সার্কুলেশন, ওটা তো বডি থেকে যাচ্ছে, ওর জন্য ওটা দপদপানি নেই। যেহেতু হার্টের দপদপানি রয়েছে, হার্টের দপদপানিটাই ধমনীতে আসছে স্যার। আর শিরাগুলো রক্ত জালিকা থেকে তৈরি হচ্ছে, দিয়ে পুরো ইতে যাচ্ছে। আর শিরাটা ধমনীটা হার্ট থেকে ডাইরেক্ট তৈরি হয়। একটা হচ্ছে যে মাথা থেকে যেটা হার্টে যাচ্ছে, সুপিরিয়র ভেনা কাভা থেকে যেটা যাচ্ছে, সুপিরিয়র ভেনা কাভা, এই সুপিরিয়র ভেনা কাভা থেকে যেটা যাচ্ছে ওখানে তো আমাদের প্রেশার লাগেই না, উপর থেকে নিচে লাগছে, সমস্যা ওখানে কিছু। যেটা আমাদের হার্ট নিচ থেকে যেটা তুলতে হয়, যেটা আমাদের সেকেন্ড হার্ট, যেটাকে কাপ মাসেলকে বলা হয়, এখান থেকে ইনফিরিয়র ভেনা কাভা থেকে ফিমোরাল ভেন হয়ে হয়ে এইসব কিডনির এইসব ভেনগুলো হয়ে আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে, গিয়ে ওখানে ড্রেনেজ হচ্ছে।
এই যে ড্রেনেজটা যেটা হচ্ছে, হার্টে গিয়ে ড্রেনেজ হচ্ছে, এইটা ড্রেনেজ, এটা নিচ থেকে আস্তে আস্তে উঠছে, প্যাসিভ, মানে ব্লাড কলামটা উঠছে, এই ব্লাড কলামটা ধীরে 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 উঠছে। এই যে ধীরে ধীরে উঠছে, এখানে ধীরে ধীরে উঠলে পালসেশনটা আসবে কি করে? আর একটা ব্যাপার হচ্ছে যে শিরার যে দেয়ালটা অতটা স্থিতিস্থাপকতা নেই, ইলাস্টিসিটি কম তো, যেখানে আটারির যেমন ইলাস্টিসিটি বেশি। ফলে এই দপদপনিটা যখন হবে তখন বুঝতে হবে এটা আটারিয়াল ঘটনা, এবং কারণ হচ্ছে হার্ট। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের যারা জুনিয়র বন্ধু আছে, তাদের হচ্ছে যারা একদম নতুন শিখছেন বা পড়ছেন, বুঝতে পারছেন অ্যানাটমিটা কেমন ভাবে লাগছে, ফিজিওলজিটা কেমন ভাবে লাগছে, এগুলো কিন্তু জানতে হবে। এগুলো না জানলে কিন্তু হোমিওপ্যাথি করতে পারবে না, ঠিক আছে? এবার যারা সিনিয়র তাদের জন্য তো মায়াজম কথাটাই বলছি আমি, মানে দুটোকে মিলিয়ে মিশিয়ে আমাকে বলতে হচ্ছে যাতে সকলে শিখতে পারে কষ্ট করে, ঠিক আছে? আচ্ছা, এটা এরপরে একটা কি আছে? ভালো, এটা একটা ভালো জায়গা স্যার। এই যে ধমনী আর শিরার যে ডিফারেন্সটা, এটা অনেকে জানা ছিল না বা ভুলে গেছিলেন, এটা কিন্তু আবার ঝালিয়ে নেওয়া হলো। হ্যাঁ, সেইটাই। আমি মনে তারপরে করেছিলাম, সৈকত স্যার মনে হয় ডিটেলস বলবে, ও তো এক ছোট্ট উত্তর দিয়ে বেরিয়ে গেছে। ও তো ইচ্ছা করেই বলতে পারতো এটা, বলতে না হ্যাঁ, পারার কারণ কি এটা? ও তো জানে হ্যাঁ, এগুলো। ও তো এগুলো সব জানেন। তো স্যার বিএসসি বললাম তো, স্যার বলেছি। বলেছেন, সেটা তো বললাম, ডিটেলস বলবেন ভেবেছিলাম। আপনি তো অবশ্যই বলেছেন, বলছি আমি সেটা। তাহলে এই জায়গাটা হয়ে গেল, এরপরে কি আছে? হ্যাঁ, এরপরে আছে পিরিয়ডিক্যাল হেডেকস উইথ ভমিটিং বাইল। এই পিরিয়ডিক্যাল হেডেক, যেটা পিরিয়ডিক্যাল হেডেক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পিরিয়ডিক্যাল হেডেক তার মানে পিরিয়ডিক্যাল হেডেক, নির্দিষ্টকাল ব্যবধানে শিরোপীড়া আর হচ্ছে এই চিত্তবমি। এইটা হচ্ছে কি, পিরিয়ডিক্যাল যে ইয়েটা, যেটা এটা খুব গুরুত্বপূর্ণ। পিরিয়ডিক্যাল ইয়েটা, এটা কিন্তু শরিকের নেচার। পিরিয়ডিক্যাল যে ইয়ে ফ্যাক্টর গুলো, এগুলো এত বেশি গুরুত্ব, এগুলোকে বাদ দেওয়া যাবে না। যেমন আমাদের টাইম মডালিটিস যেমন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, টাইম মডালিটিসকে আমরা বাদ দিতে পারি না, ওটাকে বাদ দিতে পারি না। এত আনকমন পিকুলার পিরিয়ডিক্যাল ইয়েগুলো কিন্তু পিরিয়ডিক্যাল হেডেকের ক্ষেত্রে এটাও কিন্তু আনকমন পিকুলারের মধ্যে পড়ে যাবে। ফলে এইটা কিন্তু যখন আমরা পাবো পেশেন্টের মধ্যে, সেটা কিন্তু আমরা একটু গুরুত্ব অবশ্যই দেবো, কারণ গুরুত্ব না দিলে তো হবে না। এইটা আমাদের মাথায় রাখতে হবে। এবার ধরুন এই পিরিয়ডিক্যাল হেডেকের ক্ষেত্রে, আমি ধরুন হেডেকের ক্ষেত্রে পিরিয়ডিক্যাল হেডেক তো পেয়ে গেলাম, পিরিয়ডিক্যাল পেয়ে গেলাম। যদি আমি মানে আর কি পিরিয়ডিক্যাল হেডেকের মধ্যে ধরুন আমি একটা ড্রাগ আমি চয়েস করছি, ড্রাগ চয়েস করবো ভাবছি আমি, সে ড্রাগ অনেক সিমটম আমি নিয়েছি, নেওয়ার পর আমার কয়েকটা ইয়ের মধ্যে মানে চয়েস করতে গিয়ে আমার যেন একটু অসুবিধা হচ্ছে না। ধরুন আমি দেখছি যে উম, অসুবিধা হচ্ছে, সিমটমটা ঠিক ম্যাচিং করতে পারছে না। মানে পিরিয়ডিক হয়তো দেখা গেল যে যে ওষুধটা দেবো ভাবলাম তার অনেক সিমটম কিন্তু মিলে গেছে, হ্যাঁ মিলে যাচ্ছে, কিন্তু হোয়ারাস যখন আমি ওই ইয়ে হেডের আন্ডারে পেন খুঁজে পিরিয়ডিক্যাল যখন দেখছি, যখন পিরিয়ডিক্যাল হেডেকে কিন্তু আমি গিয়ে কি দেখতে পাচ্ছি না, সেখানে উম, সেই ড্রাগটা যেন ম্যাচ করছে না। আমার সেই ড্রাগটা নেই সেখানে। যেমন এই এই যে আমি যে পিরিয়ডিক্যাল হেডেকের কথা যে এখানে কেন বললেন তার মেথমেটিকায়, হোয়ারাস পিরিয়ডিক্যাল হেডেকে যখন আমি ইয়েতে চলে যাব, যখন ওই ন্যাপটাপ সালফে যখন চলে যাব, যখন তখন সেখানে দেখা যাচ্ছে থার্ড গ্রেডে আছে, তারপর অতটা গুরুত্ব রেপার্টরিতে দেন নাই, কিন্তু এখানে কিন্তু সেটা যথেষ্ট গুরুত্ব সহকারে তিনি বলেছেন। যেহেতু পিরিয়ডিক্যাল কথাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো ড্রাগ যদি আমরা এই হেডেকের মধ্যে, ধরুন আপনি 2-3টে ড্রাগের মধ্যে আসছেন, আসার পর দেখা গেল যে ড্রাগটাকে আমি মনে করছি দেওয়া উচিত, মানে অনেক সিমটম মানে আনকমন পিকুলার সিমটমের সঙ্গে ম্যাচিং করে গেছে, অথচ এই পিরিয়ডিক্যাল হেডেকের আন্ডারে কিন্তু সেই ইয়েটা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমি ওই ড্রাগটা দেবো কি দেবো না? এইটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর যদি আমি দেবো মনে করি, সেক্ষেত্রে আমরা আর কি সাহায্য নিতে পারি পিরিয়ডিক্যাল হেডেকের ক্ষেত্রে? আমি আর কি সাহায্য, আর অন্যভাবে কি সাহায্য নিতে পারি? একটা একটা করে প্রশ্ন করি। প্রথম হচ্ছে দেবো কি দেবো না, এরপরে একজন ধরুন। হ্যাঁ স্যার, শঙ্কর কুমার সাহা, এই শঙ্কর কুমার সরকার স্যার, আপনি আর্মি উঠুন। আমি জানি না আপনি সিনিয়র কি জুনিয়র। জুনিয়র হলে পরে বলতে পারে, সিনিয়র হলে না বলা হলে চলবে। শঙ্কর কুমার সরকার স্যার, আপনি আর্মি উঠুন।
শঙ্কর কুমার সরকার স্যার। তিনি রেসপন্স করছেন না। ওয়েট করো, আচ্ছা। পরের জন্য দেখো। সরোজ রয়, সরোজ রয় আপনি প্লিজ আনমিউট হন। সরোজ রয়। তিনিও রেসপন্স করছেন না। সরোজ রয় আপনি আনমিউট হন প্লিজ। আচ্ছা, এখানে আরেক প্রশ্ন উত্তর পাওয়া যায় না, এতটুকু ইয়ে না, কারণ হচ্ছে আনাড়ি ভাবে ঢুকছে, আলোচনার কোনো কিছু শোনে না, হয়তো অন করে ফাঁকে যা বসে আছে অন্য কিছু ধান্দা করতেছে, তাহলে সময় নষ্ট করার দরকার নেই স্যার, আপনি কন্টিনিউ করুন। ইয়ে করে করে দাও, রিমুভ করে দাও। যে অ্যাটেনশন দেবে না ক্লাসে তাকে আমরা রাখবো কেন? রাত জেগে জেগে রাখবো না ক্লাসে? সরোজ, ঠিক আছে স্যার, আমি রিমুভ করতে বাধ্য হচ্ছি স্যার। তার আগে একজন ছিল সরোজের আগে একজন ছিল শঙ্কর কুমার সাহা, তিনিও তো রেসপন্স করলেন না, অন্তত বলতে পারতেন। আমি রিমুভ করে দিয়েছি স্যার। ঠিক আছে। ত্রিপুরা আর একজন আছেন, উনি মনে হয় সিনিয়র আমার ছবি দেখে তাই মনে হচ্ছে আমি পরের দিন চলে যাচ্ছি। শিপ্রা দেবনাথ ম্যাডাম, আপনি আনমিউট হন প্লিজ। হ্যাঁ স্যার। হ্যালো, নমস্কার। আপনার কথা। নমস্কার। ধরুন আপনাকে প্রশ্ন করব। করতে পারেন স্যার, আমি একবার একটু চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। ধরুন ব্যাপারটা হচ্ছে, ধরুন আপনি একটা ওষুধ দিতে গেলেন, সেখানে পিরিয়ডিক্যাল হেডেক আছে। পিরিয়ডিক্যাল মানে একটা নির্দিষ্ট সময় তার ব্যথা আসে বা এইসব হয়, এরকম একটা ব্যাপার আছে। এটা আপনি ধরুন পেন্টের রেপার্টরিতে গিয়ে আপনি হেডেকের আন্ডারে চলে গেলেন। হ্যাঁ, চলে গিয়ে সেখানে আমি দেখলে ওষুধটা দিতে গিয়ে দেখছেন যে সেই অনেক সিমটম সেই ওষুধের সঙ্গে মিলে যাচ্ছে, কিন্তু পিরিয়ডিক্যাল হেডেকে সেই ওষুধটা নাই। যদি সেটা না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি সেই ওষুধটা আপনি কি দেবেন তাকে? এইটা আমার প্রশ্ন। স্যার, যে ওষুধটা সবচেয়ে বেশি মিল খায় ওই ওষুধটাই দেবো। কিন্তু সেখানে পিরিয়ডিক্যালি সেটা আছে, কিন্তু পিরিয়ডিক্যাল হেডেকের মধ্যে ওই ওষুধটা নাই। না থাকলেও দেবো। না থাকলে দেবেন, তার যুক্তিটা কি না থাকলে? স্যার, তার অন্যান্য কিছু সবকিছু বিবেচনা করে সেটা দেওয়া হবে। আচ্ছা, অন্য সাইডগুলো আপনার বিবেচনা করে, শুধু রোগটার উপর ভিত্তি করে না। না না, পিরিয়ডিক্যাল হেডেক তো রোগের উপর ভিত্তি করে নয়। পিরিয়ডিক্যাল তো রোগ নয়। পিরিয়ডিক্যাল হেডেক তার মানে কি একটা নির্দিষ্ট কারো 7 দিন অন্তর, কারো 5 দিন অন্তর, কারো 3 দিন অন্তর, কারো 10 দিন অন্তর। হ্যাঁ, এইভাবে তার কি আসে। হ্যাঁ, কারো ডেলি আসে, ডেলি একটা নির্দিষ্ট টাইমে আসে, ডেলি আসে, এরকম সব ব্যাপারটা আছে। তা এটা হচ্ছে পিরিয়ডিক্যাল হেডেক বলে। এই পিরিয়ডিক্যাল হেডেক, এই যে পিরিয়ডিক্যাল যেটা আছে, এই পিরিয়ডের ধরুন ওষুধটা মিলছে না আপনার সবকিছু মিলেছে, এই জায়গাটা মেলাতে পারছেন না, মানে পিরিয়ডিক্যাল হেডেকের মধ্যে এই ওষুধটা নাই, তাহলে সেই ওষুধটা দেবেন আপনার মতে, আপনি দেবেন মনে করছেন। আচ্ছা, এর পরবর্তী কাউকে দেখো। হ্যাঁ স্যার, আমি দেখছি। সায়ন্তনী ভৌমিক। এই যে এটা হচ্ছে ইন্টার্নি করছে বোধহয় বীরভূমে। হ্যাঁ স্যার। ম্যাডাম, আপনি উত্তর দেন স্যার প্রশ্নের। স্যার, দেব না স্যার, দেব না। কেন দেবেন? কারণ স্যার ক্যান্টের যে রেপার্টরি, ওটা তো স্যার ডিকশনারি, তো স্যার ডিকশনারিতে যদি আমরা না পাই তাহলে স্যার এটা দেব না। এটা আমার যুক্তি ভুলও হতে পারে। এটা বইয়ের কথাটা তো মূল কথা নয়, তার এখানে পিরিয়ডিসিটি কথাটার মানে কি? পিরিয়ডিসিটির গুরুত্বটা কোথায় গেল? সেই গুরুত্বটার জন্যই তুমি আলোচনাটা করতে চাইছি। পিরিয়ডিসিটিকে কোনো গুরুত্ব দেবে না? কেন্টের বই নেই বলে তাকে দেবেন না? এটা গুরুত্ব না, পিরিয়ডিসিটিকে গুরুত্ব দিতে হবে কি দিতে হবে না, এইটা যে আমার প্রথম প্রশ্ন। স্যার দিতে হবে। দিতে হবে। যদি ওখানে পেলেন না তখন কি করবেন? তাহলে সিমটম সিমিলারিটির উপরে নির্ভর করে স্যার দিতে হবে। সে তো সিমটম সিমিলারিটি তো হবেই, আমি তো বলতেই পারছি। ধরুন আপনি হেডেকের মধ্যে পেলেন না,
তাহলে আপনি সাহায্যকারী হিসেবে আর কিছু কি পিরিয়ডিসিটি, এই যে পিরিয়ডিসিটিটা আপনি পেলেন না ওখানে, তখন সাহায্য করার জন্য অন্য কিছু জায়গা থেকে কি ভাববেন কি পিরিয়ডিসিটিটাকে কভার করা সেইটা গুলো ধরে, হ্যাঁ স্যার ক্যারেক্টারিস্টিক সিমটমস গুলো ধরে তাহলে আমাকে খুঁজতে হবে স্যার। তাহলে পিরিয়ডিসিটি কি ক্যারেক্টারিস্টিক সিম্পটম নয়? হ্যাঁ স্যার, তার তার থেকে- সঙ্গে আরো যে স্যার আনুষঙ্গিক যে সিমটমস গুলো থাকে ওইগুলো স্যার তাহলে আমাকে নিতে হবে। এই যে মাথা ব্যথা, এটা তো মূল রোগ বা কষ্ট, এর সঙ্গে অ্যাকম্পানিড হচ্ছে পিরিয়ডিসিটি। হ্যাঁ, অ্যাকম্পানিড পিরিয়ডিসিটি, তাহলে এটা কনকমিটেন্ট হয়ে যাচ্ছে। তাহলে এটাকে বাদ দেওয়া যাবে কি? না স্যার। তাহলে এটাকে কিভাবে তাহলে আমরা সাহায্য নিতে পারি? দুটো ভাবে এটাকে সমাধান করা যেতে পারে। সেই দুটো সমাধান কি বলতে পারবেন? না স্যার। বলতে পারবেন, ঠিক আছে। আমরা যদি এখানে না পাই তাহলে আমরা জেনারেটিসে চলে যাব। জেনারেটিসে চলে গিয়ে পিরিয়ডিসিটি দেখব। একমাত্র পিরিয়ডিসিটিকে আমরা গুরুত্ব দেব না যদি মানে কি আউটস্ট্যান্ডিং কোনো মেন্টাল যদি মেন্টাল জেনারেল যদি পাওয়া যায়, আউটস্ট্যান্ডিং মানে সাধারণ নয়, আউটস্ট্যান্ডিং মেন্টাল জেনারেল পেলে পরে তার ওভাররুল দ্য ফিজিক্যাল জেনারেল, তখন এই ফিজিক্যাল জেনারেলকে ইয়ে করবে। এই যে পিরিয়ডিসিটি যেটা, এই পিরিয়ডিসিটিটা আমরা হেডের মধ্যে আছে, পার্টিকুলার পার্টে আছে বটে, কিন্তু পিরিয়ডিসিটিটা কিন্তু পার্টিকুলার পার্ট নয়। পিরিয়ডিসিটিটা হচ্ছে জেনারেল সিম্পটম, ফিজিক্যাল জেনারেলের মধ্যে পড়ে যাবে। এই জায়গাটা না বুঝলেই তো অসুবিধা, ফিজিক্যাল জেনারেলের মধ্যে পড়ে যাবে। এবং এটা পেশেন্টের নিজস্ব সিম্পটম, পেশেন্টের নিজস্ব সিম্পটম, ওই জন্য এটার গুরুত্ব অন্য, যে হেডেকের মধ্যে আছে বলেই, হেডের মধ্যে আছে বলেই এটা পার্টিকুলার পার্ট সিম্পটম, এরকম ভাবা কিন্তু খুব অন্যায় হবে, খুব অপরাধ হয়ে যাবে। এটা কিন্তু ফিজিক্যাল জেনারেল সিম্পটম, এবং শুধু তাই নয়, এটা কিন্তু রেদার আনকমনের মধ্যে পড়ে যাচ্ছে, ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পড়ে যাচ্ছে। এবং যেহেতু রোগের সঙ্গে তার ক্যারেক্টারিস্টিক সিম্পটমটা অ্যাসোসিয়েটেড, কনকমিটেন্ট হয়ে যাবে এখানে, তো এটাকে বাদ দেওয়া যাবে না, এটাকে বাদ দিয়ে প্রেসক্রিপশন করা যাবে না। এক্সেপ্ট একটা ক্ষেত্রে বললাম যে আউটস্ট্যান্ডিং মেন্টাল যদি ইয়ে পাওয়া যায়, আউটস্ট্যান্ডিং একদম মেন্টাল যদি জেনারেল পাওয়া যায়, তাহলে এটাকে ওভারকাম করা যেতে পারে, আদারওয়াইজ নট। তবুও একটু ভেতরে ভেতরে কিন্তু থেকে যাবে, কিন্তু এই সিমটমটা এত গুরুত্বপূর্ণ সিমটম। মানে বুঝতে পারছেন, পিরিয়ডিসিটি যেখানে পাবেন এটা পাবেন। আর পিরিয়ডিসিটি আরেকটা হতে পারে, সেটা হচ্ছে টাইম মডালিটিস, যেগুলো পাবেন টাইম মডালিটিসও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই টাইম মডালিটিস কিন্তু আপনি কোনোভাবে ছাড়তে পারবেন না, ছাড়া যাবে না। এগুলো পেশেন্টের নিজস্ব সিমটম, এবং এইটাকে কিন্তু বাদ দিয়ে ইয়ে করবেন না। ফলে অনেক সময় এমন হতে পারে যে টাইম মডালিটিসটা যদি খুব একদম নিখুঁত যদি হয়, অনেক সময় সেরকম হতে গেলে অনেক সময় আমি ছোটখাটো মেন্টাল সিমটম, যেমন অ্যাভারশন টু কোম্পানি, এই যে ব্যাপারগুলো আছে, এই ধরনের ইয়েগুলোকে আমি ইগনোরও করি, অনেক সময় ইগনোর করেও দেখছি রেজাল্ট খারাপ হচ্ছে। কিন্তু যদি তার মেন্টাল এক্সাইটিং কজ যদি থাকে, যদি মেন্টাল থাকে, তাহলে তাকে বাদ দেওয়া যাবে না, তাকে একদম ধরতেই হবে, উপায় নেই, বিকল্প কোনো রাস্তা নেই খোলা। মানে বুঝতে হবে যে কোন পেশেন্টের ক্ষেত্রে কাকে গুরুত্ব, মেন্টাল সিমটম নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, পেশেন্টের যে সিমটম, পেশেন্টের যা যা সিমটম পেলাম, ঠিক তার মধ্যে মেন্টাল সিমটমের ইম্পর্টেন্সটা কত, এইটা আমাকে বুঝতে হবে। এইটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমাদের কিন্তু মুশকিল হয়ে যাবে। ফলে এই যে টাইম মডালিটিস বলুন বা পিরিয়ডিসিটি যেটা বলুন, পিরিয়ডিসিটি টাইম মডালিটি একই রকম, প্রায় একটু তফাৎ আছে। ও টাইম মডালিটি বলতে একটা দিনের নির্দিষ্ট দিনগুলো এগুলো আছে, আর পিরিয়ডিসিটির মধ্যে ওই অন্তর দিয়ে কিছুদিন অন্তর দিয়ে করে, এভরিডে হতে পারে, একদিন অন্তর হতে পারে, সপ্তাহে 7 দিন অন্তর হতে পারে, এরকম অনেক রকম ভাবে সেটা আসতে পারে। তো সেইটা আমাদের সোজা কথা, এটাও একটা টাইম মডালিটিসের মতোই পড়ে যাচ্ছে, এইটাকে বাদ দেওয়া যাবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনি মেডিসিন যখন পড়বেন, যখন আমি যেটা আগেতে বলছি, ড্রাগ পিকচার তৈরি করার কথাটা আগে বলেছি, ড্রাগ পিকচার তৈরি করতে গেলে এই ধরনের আনকমন পিকুলার সিমটম গুলো রাখতে হাতে, অথবা পড়তে পড়তে আপনাকে কি করতে হবে না, এটাকে আলাদা করে লিখে রাখতে হবে। এটা ড্রাগ পিকচারের ক্ষেত্রে খুব সাহায্য করবে। আশা করি আপনার পরিষ্কার হয়েছে ব্যাপারটা। স্যার, স্যার ওই উইথ ভমিটিং বাইল আছে, ওইটা আরো একটু মানে একটু ক্লিয়ার হলে, নেট্রাম সালফেট আরো ইন্ডিকেট আরো ইন্ডিকেট করবে, কারণ নেট্রাম সালফেট তো লিভারের সঙ্গে একটা সম্পর্ক আছে তো, হ্যাঁ, সেই জন্য আর একটু ওটা ইন্ডিকেট করবে। ভমিটিং অফ বাইল যদি নাই হয়, না হলেও কি দেওয়া যাবে না, না দেওয়া যাবে। ওই জন্য ওটাকে খুব বেশি আমি হাইলাইট করিনি ওই কারণে।
যদিও তোমার কথাটা ঠিক আছে, ন্যাট্রাম সালফেট ক্ষেত্রে কিন্তু একটা কনকমিটেন্ট হিসেবে তার গ্যাস্ট্রিক ডিসঅর্ডার, যেমন লাইকোপোডিয়ামের ক্ষেত্রে গ্যাস্ট্রিক ডিসঅর্ডারের কথা আমরা ভাবি। এবার যদি বলেন যে 100% হবে, না, কোনো কোনো ক্ষেত্রে আমরা ওটা ছাড়াও দিই, সে ক্ষেত্র আছে, সেটা খুব কম ক্ষেত্র, কিন্তু বেশিরভাগই অ্যাসোসিয়েটেড সিমটমটা এরকম থাকে। এবার ধরো নার্স ভূমিকার পেশেন্ট, যদি এখন হটেস্ট হয় বা হট যদি হয়, আমরা রীতিমতো আশ্চর্য হয়ে যাই, কারণ ব্যাপারটা হচ্ছে জেনারেলি চিলি হয়, এরকম চিলি হয়। এবার হট হয়ে গেলে তাকে নার্স ভূমিকা দেওয়া যাবে না, হট পেশেন্টকে নার্স ভূমিকা আমরা দিয়েছি, কিন্তু দিতে গেলে পরে হাত কেটেছে, হবে তো? এই জায়গাটা তো কোনোভাবে মিলছে না, হবে তো? এইরকম সব ভাবনা চিন্তা আমাদের মাথায় থাকে। তার মানে কি, এক একটা ড্রাগের এক একটা স্ট্যাম্প থাকে, তো এক একটা বৈশিষ্ট্য থাকে, যে বৈশিষ্ট্যটাকে ইগনোর করতে গেলে বা ওভারকাম করতে গেলে আরো বড় বৈশিষ্ট্য সম্পর্ক বৈশিষ্ট্য আরো বড় বৈশিষ্ট্যের সিমটমকে আমাদের প্রয়োজন হয়। সেই জন্য প্রতিটা ক্ষেত্রে সতর্ক দৃষ্টিভঙ্গি ফেলে স্টেপ করতে হবে। কারণ আমরা একটা ওষুধ যদি দিয়ে ফেলি, আর ফেরত নেওয়ার কোনো রাস্তা নেই, সে ওষুধ দিলে পরে সে কিছু না কিছু সে করবে, ভালোই করুক আর মন্দই করুক। এর ফলে এখান থেকে তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে হেডেকের ক্ষেত্রে যেটা আমরা দেখলাম, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ পেলাম। হ্যাঁ, এবং এই বাইল ভমিটিং এমনি ভমিটিং হতে পারে, হেডেকের সঙ্গে ভমিটিং তো অনেকে থাকে। তাহলে এখানে কি আছে, এই জায়গা থেকে আমরা কি শিখলাম, পিরিয়ডিক্যাল কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, পিরিয়ডিক্যাল কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাকে কিন্তু কখনো বাদ দেবেন না। এটাকে খুব বাদ দিতে গেলে আউটস্ট্যান্ডিং মেন্টাল সিমটম লাগবে, আউটস্ট্যান্ডিং মানে চূড়ান্ত ভাবে আউটস্ট্যান্ডিং মেন্টাল সিমটম লাগবে। হ্যাঁ, এবং খুব গভীর লাগবে, সেটা সেটা দিয়ে হয়তো আপনি করতে পারেন, এটাকে ওভাররুল করতে পারেন, আদারওয়াইজ ওভাররুল করা বেশ মুশকিল। তারপরে মনেই রাখবেন যে 100টার মধ্যে 98 কি 99% ক্ষেত্রে আপনাকে এই সিমটমটাকে কভার করাতে হবে, না করলে হবে না, এটা মাথায় রাখবেন। আর ওই আউটস্ট্যান্ডিং যদি পেয়ে যান তাহলে আলাদা কথা, বা যদি অন্য কোনো এক্সাইটিং ফ্যাক্টরে যদি সেরকম কিছু পাওয়া যায়, সেটা ক্ষেত্রটা আলাদা, আদারওয়াইজ কিন্তু আপনি এটাকে বাদ দিতে পারবেন, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এরপরে হ্যাঁ, the pains are worse when thinking of them and better by pressure in the open air and when lying. ব্যথাগুলো যখন ওই ব্যথা সম্পর্কে চিন্তা করা হয় তখনই বাড়ে, এবং প্রেসার মানে হচ্ছে চাপ দিলে কমে, বা চাপ দিলে ভালো থাকে, এবং খোলা বাতাসে ভালো থাকে, এবং যখন শুয়ে থাকে তখন ভালো থাকে। তাহলে এই যে ব্যাপারটা হচ্ছে কি, যে এখানে একটা খুব সুন্দর ব্যাপার আছে, সেটা হচ্ছে কি যে হ্যাঁ, থিঙ্কিং অফ দেম বা চিন্তা ভাবনা করলে পরে তার ব্যথাটা বাড়ে। এই চিন্তা ভাবনা করলে যে ব্যথাটা বাড়ে, এটা কিন্তু এই যে এটা মেন্টাল এক্সারসাইজ শুধু মেন্টাল এক্সারসাইজ না, ফিজিক্যাল এক্সারসাইজ বাড়ে, এটা কিন্তু ন্যাট্রাম গ্রুপের একটা বৈশিষ্ট্য। এবং এই একই বৈশিষ্ট্য কিন্তু ক্যালকুলিয়ার গ্রুপেও আছে। ক্যালকুলিয়ার গ্রুপ যদি আপনি পড়েন, যদি সেখানেও দেখবেন এক্সারশনে তার অ্যাগ্রাভেশন ফিজিক্যাল মেন্টাল, এখানেও তাই, মানে এক্সারশন অ্যাগ্রাভেশন। এই যে এক্সারশন অ্যাগ্রাভেশন, একটা সাধারণ চিন্তা করলে বা ধরুন পড়তে একটু বই টই পড়লেই তার মাথা যন্ত্রণা শুরু হয়, একটু এই যে সাধারণ চিন্তা করলে এই যে এক্সারশন যে হয়, একটা ধরুন একটা 18 বছরের মেয়ে কি 15 বছরের ছেলে, হ্যাঁ, তারা ওই বই পড়লে ডাক্তার ওই আমি একটা প্যারা পড়লি আমার মাথা ব্যথা, এই বইটা পড়তে, বা কেউ হয়তো বলছে যে না আমি একটু যদি চিন্তা করি কোনো কিছু ফ্যামিলি কত ব্যাপার চিন্তা করলে আমার মাথাটা ধরে যায়, তাহলে এই যে সামান্য চিন্তা করলে বা করলে এই যে মাথা ব্যথাটা হয়ে যায়, এইটা কিন্তু ক্যালকুলিয়ার গ্রুপও পাওয়া যাবে, আর আমাদের এই ন্যাট্রাম গ্রুপও পাওয়া যাবে। এই যে এক্সারশনের যে অ্যাগ্রাভেশন, এই যে এক্সারশন হলে পরে তার রোগ সৃষ্টি হচ্ছে বা হচ্ছে, এই যে ঘটনাটা, এইটা কোন মায়াজাবের আন্ডারে আসা উচিত। এরপরে হ্যাঁ স্যার, হ্যাঁ, এরপর শেখ আছে শেখ আব্দুস সালাম স্যার, আপনি আনমিউট হন, স্যারের প্রশ্নের উত্তর দেন। শেখ আব্দুস সালাম স্যার, আপনি আনমিউট হন। আচ্ছা, তিনি তো রেসপন্স করছেন না। পয়েন্টটা দেখো।
শেখ পরেরটা দেখো হ্যাঁ শেখ সাবির আহমেদ, শেখ সাবির আহমেদ, আপনি আনমিউট হন প্লিজ। স্যার বলুন একবার। হ্যাঁ এক্সারশন, এই যে সামান্য একটু পড়লে বা একটু মানসিক, বললাম যে এই এক্সারশনে যে অ্যাগ্রাভেশনটা হয় সেটাতে ক্যালকুলার গ্রুপও আছে, ইন্টারট্যাঙ্ক গ্রুপও আছে। তা এই যে এক্সারশনে অ্যাগ্রাভেশন হয় এটা কোন মাইজমের আন্ডারে আসতে পারে? এটা স্যার সোরা হতে পারে। সোরা হতে পারে। সেনসিটিভ, খুব সহজে সেনসিটিভ, এটা এই দিক থেকে বললাম আমি স্যার, ভুল হতে পারে। আচ্ছা এই সোরা হতে পারে সেনসিটিভ বলে আপনি মনে করছেন, ভাবছেন হ্যাঁ। আপনি আপনি এখন কি প্র্যাকটিস করছেন না কোনো স্টুডেন্ট? না, খুবই কম প্র্যাকটিস করি। তাছাড়া এই 3-4 দিন ক্লাস করবো, আমি 7-8 দিন আমি ক্লাস করতে পারিনি। ওই ছেলের পরীক্ষার জন্য আবার কিছুদিন পর করবো। না না যাই হোক, সেটা আমার বলছি যেটা আমার মনে হয়েছে সেটা বললাম স্যার। না। আপনি কি ডাক্তারি পাস করেছেন না এখন পড়ছেন? না না স্যার, না স্যার, আমি এমনি শখেই পড়ি এটা। করছি আচ্ছা অনেক দিন ঠিক ধরে, আপনাদের ক্লাসটা কিছুদিন হলো সুযোগ পেয়েছি। ঠিক আছে, ওকে, কোনো চিন্তা নেই। তাহলে এটা সোরা বলছেন। আচ্ছা এরপরে একটু আরেকজন কেউ আছে কিনা দেখ। হ্যাঁ এস এম মামুন স্যার, এস এম মামুন, আপনি আনমিউট হন। হ্যাঁ দিবেন 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 স্যার, বলুন স্যার। আমি বলছি যে এটা কোন মাইজমের আন্ডারে আসতে পারে আপনি ভাবছেন এবং কেন ভাবছেন? স্যার ছোরা হবে স্যার। সোরা হবে। তা সোরা তো এর আগে তো আমাকে এস কে সাবির তো বললেন, হ্যাঁ, তা উনি একটা যুক্তি দিয়েছেন। এবার আপনার যুক্তিটা কি কারণে বা কি থেকে বললেন আপনি সোরা? স্যার আমি যতটুকু জানি স্যার, মানে অ্যাংজাইটিতে পড়লে স্যার, মানে ছোরা মাইজম পড়ে স্যার। অ্যাংজাইটি তো বলেনি এখানে। এখানে বলেছে যে একটু ওই মেন্টাল এক্সজস্টন হলে পরেই তার মানসিক কোনো চিন্তাগুলি তার মাথাটা ধরে যায়। তো মানুষ তো চিন্তা করতেই পারে, মানুষ কি চিন্তা করবে না? চিন্তা করে না। পৃথিবীতে কে আছে, কোন মানুষ আছে? এই চিন্তাগুলি তার মাথাটা ধরে যাচ্ছে। এটা হচ্ছে কিছু, এটাকে মেন্টাল এক্সজস্টন বলে। হ্যাঁ, এক্সজস্টন বলে। জি স্যার। বা একটু একটু হাঁটাহাঁটি যদি করে, সামান্য হাঁটাহাঁটি করলো, ধরুন ওই কত হবে, ধরুন 100 মিটার কি 50 মিটার সে হাঁটলো, 50 মিটার ধরুন হেঁটে গেল, 50 মিটার হেঁটে যাওয়ার পরই সে কিন্তু ক্লান্ত হয়ে পড়ছে। হ্যাঁ, কিরকম বয়স তার? ধরুন ইয়াং বয়স, 16 বছর 18 বছর বয়স। হ্যাঁ, ওই দুটো কি বলছি, এক হচ্ছে ফিজিক্যাল দিক থেকে বলছি, সেটা হচ্ছে যে ওই 100 মিটার দিয়ে ক্লান্ত হয়ে পড়ছে। আচ্ছা আপনার বয়স কত কিছু মনে করবে না, কত বয়স? আমার বয়স 41। হ্যাঁ, তাহলে আপনি 50 মিটার কি 100 মিটার গিয়ে কি ক্লান্ত হয়ে পড়েন? হ্যাঁ পড়ি, মাঝে মাঝে পড়ি। মাঝে মাঝে পড়ে, সবসময় পড়েন না। এবার ধরুন আপনার ছেলেটা, ধরুন আপনার ছেলে ধরুন আজকে 15 বছরের ছেলে, সে যদি গিয়ে 50 মিটার হেঁটে যদি ক্লান্ত হয়ে পড়ে, তখন সেটা আপনি স্বাভাবিক ধরবেন না অস্বাভাবিক? এটা অ্যাবনরমাল হবে। অস্বাভাবিক। ব্যাস, থ্যাংক ইউ। তার ব্যাপারটা হচ্ছে কি যে আপনার 40-41 বছর বয়স হয়েছে, একটা মধ্যবয়সী মানুষ আপনি, সেখানে আপনার ক্লান্তি আসতে 50 মিটারটা বেশি দূর বলিনি, কিন্তু খুব বেশি দূর নয়, কিন্তু 50 মিটার খুব সামান্যই। হ্যাঁ, কিন্তু একটা ইয়াং ছেলে 15-16 বছরের ওখানে গিয়ে যদি ক্লান্ত হয়ে পড়ে, এটা কি স্বাভাবিক নয়? আমি পরিষ্কার বুঝতে পেরেছি। তাহলে সে কিছু অল্পেতেই সে কিন্তু ক্লান্ত হয়ে পড়ছে। সোরা হচ্ছে অ্যাক্টিভ ইন নেচার। সোরা তো চঞ্চল, অ্যাক্টিভ ইন নেচার। এরা খুব সক্রিয় থাকে। হ্যাঁ, এরা সবসময় হইচই করবে, ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, এইটা হচ্ছে সোরার হচ্ছে। কিন্তু সিফিলিসের ব্যাপারটা হচ্ছে কি, সিফিলিস হচ্ছে মায়াজম যখন সোরার সঙ্গে থাকবে, সোরা তো এখানে আছেই। হ্যাঁ, সিফিলিস মায়াজম থাকবে। সিফিলিস মায়াজমের পেশেন্ট কিন্তু সহজেই কিন্তু ক্লান্ত হয়ে পড়বে। এই সহজেই যে ক্লান্ত হয়ে পড়বে, ফিজিওলজিক্যাল পারভার্সন বলে। এই ফিজিওলজিক্যাল পারভার্সন কেন? না, আপনার বয়স আগে 40-41 হলো, আপনি ওই 100 মিটার গিয়ে হয়তো একটু কখনো কখনো হাঁপিয়ে পড়েন, সব সময় না। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে হাঁপিয়ে যান না। কিন্তু আপনার 16 বছরের ছেলেটা ওখানে গিয়ে, বাবা আর পারছি না, একটু বসতে হবে, বাবা রে, ও বাবা রে, কি গরম, এই শুরু করে দিল। বা সেখানে সুযোগ পেলে পরে বসেও পড়লো ঢাক করে। এটা হচ্ছে ফিজিক্যাল ক্ষেত্রে। এবার ধরো আপনি সংসার চালান, আপনাদের সংসার চালাতে গিয়ে চিন্তা ভাবনা অনেক কিছুই করতে হয়। এবার ছেলে আপনার জন্য, সে কিন্তু সামান্য চিন্তা ভাবনা করছে, করি তার মাথা কি করে,
না ওই ইয়েটা নিয়ে ওই পড়া নিয়ে একটু চিন্তা করছিলাম, মাথাটা ধরে গেল। তো এইটা তো হওয়ার কথা নয়, একটা 16-18 বছরের ছেলে মেয়ের এটা হওয়ার কথা নয়, এটাও অ্যাবনর্মাল। এই যে সহজেই ক্লান্ত হয়ে পড়া, এইটা কিন্তু ফিজিওলজিক্যাল পারভার্সন। ফিজিওলজিক্যাল পারভার্সন মানে কি, ওই বয়সে ওই বয়সে মানে ওইরকম 16-17 বছর বয়সে কি 18 বছর বয়সে 100 মিটার বা 50 মিটার হেঁটে যাওয়ার পরে, হেঁটে যাওয়া দৌড়ে যাওয়ার কথা বলছি, হেঁটে যাওয়ার পর ক্লান্ত হওয়ার কথা না। তাহলে বয়সের যদি আমাদের যে ফিজিওলজির কথাটা ভাবি, ফিজিওলজির জ্ঞানটা এখানে লাগছে। দেখুন ফিজিওলজির জ্ঞান আমাদের যেটুকু আছে, ধারণা যেটা আছে, সেই অনুযায়ী কিন্তু এইটুকু হেঁটে গেলে এতটা টায়ার্ড হওয়ার কথা না। হ্যাঁ, কিন্তু সেখানে সে টায়ার্ড হয়ে পড়ছে। তাহলে এই যে তার শরীর পারমিট করছে না, এইটাকে ফিজিওলজিক্যাল পারভার্সন বলে। এইটা এই বয়সে হওয়ার কথা নয়। এটা যদি আজকে 60 বছরের বৃদ্ধ যদি বলতো, সেক্ষেত্রে এটা ফিজিওলজিক্যাল পারভার্সন হবে না, এটা মোর অর লেস স্বাভাবিক হবে। 60-65 বছরের বৃদ্ধ যদি বলে, সে মোর অর স্বাভাবিক হবে। ফলে বোঝাই যাচ্ছে যদি সে 60 বছরের বৃদ্ধটা যদি না ওটা না হয়, যে উল্টোটা যদি হয়, একদম প্রাণবন্ত আছে, তখন সে অ্যাক্টিভ হয়ে গেল। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে সে শরিকের নেচারে আছে। মানে এই যে সিফিলিসের পেশেন্টরা কিন্তু অল্পেতেই ক্লান্ত হয়, অল্পেতেই ক্লান্ত হয়, অল্পেতেই তাদের প্রচুর ঘাম দেয়। হ্যাঁ, অল্পেতেই তাদের মেজাজ গরম হয়ে যায়, দুম করে মেজাজ উঠে যাবে, মানে কোনো ইয়ে নেই, বোমার মতো ফড়াস করে উঠে যাবে। এটাকে ইম্পালস বলে, এটাকে ইম্পালসিভনেস বলে। এইগুলো হচ্ছে সিফিলিটিক পেশেন্টের নেচার। হ্যাঁ, এই নেচার গুলো কিন্তু আমাদের ফিজিক্যাল সিমটমের মধ্যে যদি আমরা একটু খুঁজি, তাহলে এখানেও আমরা পেয়ে যাবো। সে অল্পেতেই কিন্তু ক্লান্ত হয়ে পড়ছে, মানে দুম করে ক্লান্ত হয়ে পড়ছে, দুম করে ক্লান্ত হচ্ছে। এটা হওয়ার কথা নয় এই বয়সে, দুম করে সে রেগে যাচ্ছে। এ, সে কোনো বিচার বিবেচনা না করে দুম করে রেগে যাচ্ছে। এই যে তার এই যে ইম্পালসিভনেস ফিজিক্যাল, এই যে মেন্টাল লেভেলে, এটারই ফিজিক্যাল রূপে দেখুন। ফিজিক্যাল রূপে কি দেখছেন, একটুখানি হেঁটে গেল দুম করে সে ক্লান্ত হয়ে, যেটা হওয়ার কথা নয়। তার সে বাবা হয়তো এই চল তো, এই চল 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 চল, কিছু হয়নি, কিছু হয়নি, চল চল, তাকে টেনে টেনে তাকে নিয়ে যাচ্ছে, কিন্তু সে ছেড়ে আর যেতে চাইছে না, কারণ সে তো পারছে না। তাহলে এইরকম জায়গাগুলো কিন্তু আমাদের বুঝতে হবে, এটা যে সোরা সিফিলিস কম্বিনেশনের জন্য হয়। মানে এই জায়গাটা কি পরিষ্কার হয়েছে? এটা পরে প্রশ্নোত্তর, প্রশ্ন থাকলে প্রশ্ন লিখে পাঠান, লিখে রাখুন। ক্লাস শেষ হয়ে গেলে যে কোনো প্রশ্ন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু যেটা আমি আপনাদের দুজনকে ধরলাম, এই যে আমি এস কে সাবির, শেখ সাবির হবে খুব, হ্যাঁ স্যার, আর স্যার ক্লিয়ার হয়েছে। আরেকজন এস এম, হ্যাঁ এস এম। তাহলে আপনার পরিষ্কার হয়েছে এই স্যার জায়গাটা তো? হ্যাঁ অফকোর্স স্যার, অফকোর্স। কোর্স পড়ছে। এইবার দেখুন ক্যালকিরিয়ার পেশেন্টে যখন আপনি দেখতে যাবেন, দেখবেন ক্যালকিরিয়ার পেশেন্ট ক্ষেত্রে এক্সারসাইজ আছে। ক্যালকিরিয়ার পেশেন্ট আরেকটা মজা আছে, আপনি দেখবেন যদি সিঁড়ি দিয়ে যদি উপরে ওঠে, ওটা ক্যালকিরিয়ার পেশেন্ট সিঁড়ি দিয়ে উঠতে চাইবে না, এত তার সিঁড়ি দিয়ে উঠলে তার অসুবিধা হয়। এগেনস্ট গ্র্যাভিটেশন, মানে গ্র্যাভিটেশন ফোর্সের এগেনস্টে একটু উঠে গেলেই দেখবেন ওরে আরে, গ্র্যাভিটেশন পেশেন্টও তাই করে, গ্র্যাভিটেশন পেশেন্ট এক্সারসাইজে ওরকম আছে। এবার হচ্ছে কি, এইটা যখনই দেখবেন আপনি, আপনার পেশেন্ট এসে বলবেন ডাক্তার ও পাখাটা জোরে চাই, হ্যাঁ, কি জানলাটা তো খুলে দিল, তাড়াতাড়ি করে খুলে দিল, তার মানে ব্যাপারটা কিরকম হচ্ছে, ওপেন এয়ার তো চাইছে বটে, শেষে ধপাস করে বসে পড়বে, একটু পরে কথা বলবো। মানে মানে সে এত ক্লান্ত হয়ে পড়ছে, অথচ তার সঙ্গে তার মা, বৃদ্ধ মা এসে, সে কিন্তু স্বাভাবিক, এই তুই চুপ করে বসতো, চুপ করে বসতো। হুম, এই যে জায়গাটা যেটা আপনি দেখতে পাবেন যখন এরকম আর্লি যখন ঘটনাটা যখন দেখবেন, এই ঘটনার সিপিলিসে, মানে এই অল্পেতেই তার ইয়ে হয়ে যাচ্ছে, অল্পেতেই তার এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আবার দেখুন একটা 7 বছরের মেয়ে, হ্যাঁ, তার মেনস্ট্রুয়েশন চালু হয়ে গেল, এই অল্প বয়সী হতে শুরু করলো, দিস ইজ অলসো সিপিলিটিক। এটাও হচ্ছে ফিজিওলজিক্যাল পারভার্সন। পরিষ্কার হয়েছে? জি স্যার। উত্তরটা পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, জি স্যার, জি স্যার। একদম স্পষ্ট তো, ছবির মতো স্পষ্ট তো? হ্যাঁ জি স্যার। স্যার একটা কথা বলছিলাম, বলবো স্যার? হ্যাঁ বলো, আপনাকে প্রশ্ন করেছে, আপনি করতে পারেন। হ্যাঁ স্যার, বলছি এই ধরুন যদি কোনো ফোড়া টোড়া হয়, ওই হিপারসালফে দেখি যে হাত দিতে দেয় না, খুব সেনসিটিভ হয়ে আছে, মানে খুব ব্যথা হয়ে আছে। আবার কাউকে কিছু প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে রেগে যাচ্ছে। মানে এটা একটা বক্তব্য আমি কোনো একটা লেকচারে শুনেছিলাম, বাংলাদেশি কোনো এক ডাক্তারবাবু, মনে নেই এই মুহূর্তে। মেন্টাল ক্ষত হয়ে আছে, যেমন ফিজিক্যাল ক্ষত শরীরের চামড়ার উপর, সে যেমন হাত দিয়ে দিচ্ছে না, তার মেন্টাল একটা ক্ষত হয়ে আছে। মানে অল্পে একটা জিজ্ঞাসা করছে, সঙ্গে সঙ্গে মানে একটা ঝাঁজ দেখাচ্ছে, মানে উত্তর দিতে চাইছে না, বা খুব বাজে ভাবে উত্তর দিচ্ছে, খুব অল্পেতে রিয়াক্ট করছে, মানে অল্প কথায় খারাপ ভাবে। মানে
এইরকমও তো ব্যাপার হয়ে থাকতে পারে যে মানে সে তার একটা সবসময় একটা ভিতরে একটা চিন্তা আছে, তার উপর একটা লোড চাপছে, তো সেইটা সেক্ষেত্রে একটু যদি বলেন। এই এইগুলো একটু জটিল। ভিতরে ক্ষত হয়ে আছে, এই কথাগুলো যুক্তিহীন কথাবার্তা। এগুলো যুক্তিহীন কথাবার্তা। সম্ভবত তিনি মায়াজম সম্পর্কে তার প্রাথমিক ধারণাও তার নেই, সেই জন্য এই কথাগুলো বলছি। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ। এবার ব্যাপার, প্রথম প্রশ্নটা কি করেছেন একবার বলুন, আমি উত্তর দিয়ে দিচ্ছি। না ওটা মানে ডাক্তারবাবু বলতে চেয়েছেন মানে মানসিক দিক দিয়ে অলরেডি সে চিন্তাতে একটা গভীর চিন্তাতেই থাকে, সেই জন্যে আর কিছু প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে একটা খারাপ রিয়াক্ট করছে আর কি, সেটা হচ্ছে সে একটু বিষণ্ণ হয়েই থাকে হয়তো। সেন্সিটিভনেস বলে। সেন্সিটিভনেস মানে হচ্ছে সংবেদনশীলতা। এইটা কিন্তু সোরার আন্ডারে পড়বে। সেটা ঠিক আছে, মেন্টালি হয়তো সে খুব চাপে আছে, তার উপর কিছু প্রশ্ন করলে সে আর সহ্য করতে পারছে না, সেটা সেই তো জিনিসগুলো কন্ডিশনাল। খুব সেটা ধরা খুব শক্ত হয়ে যায় আমাদের এগুলো। না, সেটা তো পরিস্থিতির উপর, পরিস্থিতির চাপে হচ্ছে, সেটা কোনো সিমটম ধরা যাবে না। আচ্ছা পরিস্থিতির চাপে সেটাকে সিমটম ধরা যায় না, যেটা স্বতঃস্ফূর্তভাবে আসবে সেটাকে দেখতে হবে। আপনি হ্যাঁ একটা স্যার। প্রশ্ন করে, আমি মাথা থেকে আউট হয়ে গেল প্রশ্নটা, প্রথমে যেটা বলেছিলেন একবার বলুন, একবার বলুন একদম। ওইটা এইভাবে বুঝিয়েছিলেন আর কি, যে বাইরে একটা ফোড়া হয়েছে, সেটা যেমন হাত দিতে দিচ্ছে না, খুব সেনসিটিভ হয়ে আছে, ফিভার সালফার একটা সিমটম দিয়েছিলেন। তো আমি আমি বুঝি, মেন্টালও তার আমার মনে পড়ে গেছে। এই যে ফিভার সালফারে যে পেশেন্টকে যে হাত ছুঁতে দিচ্ছে না, এটা কিন্তু হচ্ছে সোরার লক্ষণ। এই যে সেন্সিটিভনেস, হ্যাঁ স্যার। সোরার লক্ষণ। মেন্টাল ক্ষেত্রে ওই যে কেউ কিছু বললে সে সঙ্গে সঙ্গে রেগে যাচ্ছে, এটা সোরার লক্ষণ। দুটোই সেন্সিটিভনেস। এটাকে, সোরাকে বলা হয় সেন্সিটাইজিং মায়াজম। মানে সোরারকে সেন্সিটাইজিং মায়াজম মানে কি, সংবেদনশীল মায়াজম। বোঝা গেছে? এরা রিয়াক্ট করবে, এদের বুঝে করবে কি না বুঝে, না বুঝে সবভাবেই করতে পারে। এদের রিয়াক্ট করাটা একটা স্বভাব, এটাকে ইউনিভার্সাল সেন্সিটিভিটি বলে। এটাকে ইউনিভার্সাল সেন্সিটিভিটি এটাকে বলে। এটা কিন্তু সোরার বৈশিষ্ট্য, যার জন্য সোরা না থাকলে তো কিছুই ঘটবে না, আমাদের কোনো রোগই হবে না। সোরার তো কামই হচ্ছে মানে সবাইকে টেনে আনা। হ্যাঁ স্যার। আর সিপিলিটিক থাকলে আপনি যেটা বললেন অল্পেতেই যেটা মানে ইয়ে হয়ে যাচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে বা কিছু, মানে অল্পেতেই সে মাথা যন্ত্রণা হোক যাই হোক, সেটা ক্লান্ত অলরেডি হয়ে হয়তো শরীরের ডিস্ট্রাকশন একটা আছে, সে বেশি লোড নিতে পারছে না, সেটার জন্য। না, ডিস্ট্রাকশন পাবেন না, ডিস্ট্রাকশন পাবেন না। যেমন পিজিয়ন শেপ চেক, এই পিজিয়ন শেপ চেস্ট থাকে, মানে এই পায়রার, কবুতরের পায়রার মতন ইয়ে থাকে, ছোট থাকে, তা সহজে কিন্তু উপরে মানে হেঁটে উঠতে পারে না। হ্যাঁ, তারপর তারা ওই পাহাড়ে উঠতে পারে না, সিঁড়ি দিয়ে উঠতে পারে না। তাদের কিন্তু ওই ব্লাড কাউন্ট, সিবিসি করলে কিন্তু আপনি মোরালে সবই নর্মাল পাবেন, অথচ তারা পারে না। ফিজিওলজিক্যালি সে ফিজিওলজিক্যালি নর্মাল সে, কিন্তু তবু সে অল্পেতেই ক্লান্ত হয়ে পড়ছে, সিঁড়ি দিয়ে উঠতে পারছে না। একটা ইয়াং ছেলে বা একটা ইয়াং লোক উঠতে পারছে না, ইয়ে করতে পারছে না, বা একটু হাঁটাচলি করলে সে ইয়ে হয়ে যাচ্ছে, এইগুলো হবে কেন? তার ব্লাড রিপোর্ট ঠিক আছে, ব্লাড রিপোর্টে গন্ডগোল বিশেষ পাবেন না। এই জায়গাগুলো হচ্ছে সিফিলিসের জায়গা। সিফিলিসের ক্ষেত্রে এখানে ব্যাপার হচ্ছে কি, অল্পেতেই ক্লান্ত হয়ে পড়ছে কেন, এই অল্পেতেই ক্লান্ত হয়ে পড়ছে। সিফিলিসের চরিত্রটা বলুন, সিফিলিসের মেন্টাল চরিত্রের সঙ্গে বুঝুন, মেন্টাল চরিত্রের সঙ্গে ফিজিক্যাল চরিত্রকে মেলান, তাহলে বুঝতে পারবেন। মেন্টাল চরিত্র হচ্ছে ইম্পালসিভ মানে কি, হুট করে কাজ সহজেই করবে, হুট করে রেগে যায়। হুট করে রেগে যায়, না ভেবে চিনতে সে ইয়ে কাজ করে না। হ্যাঁ, সেই জন্য সেটা করবে দুম করে। এই যে দুম করে করছে সিপিলিসের, এখানে কিন্তু সোরা আছে, কিন্তু সোরা নেই তা নয়, সোরা এখানে আছে, করে সেন্সিটিভনেস আসবে না। কিন্তু এই সেন্সিটিভনেসটা হচ্ছে অতিরিক্ত মাত্রায়, এই অতিরিক্ত মাত্রায় যখন হচ্ছে, তখন দুম করে রেগে যাচ্ছে, আপনার একটা কিছু বললেন, দুম করে রেগে আপনাকে মুখের মধ্যে ঘুষিটা চালিয়ে দেবে বলছে, সরি আমার হয়ে গেছে, রাগ হয়ে গেছে, সামলাতে পারিনি। এই ব্যাপারটা, এই যে দুম করে কাজ করা, সাডেনলি করা, হঠাৎ করা, এটাকে একটু, তাই এটাকে, এই ভাষাটাকে একটু অন্যভাবে ট্রান্সফার করে নি বাংলা ভাষাটা। তার মানে কি, সহজেই সে রেগে যায়, অল্পেতেই সে কিন্তু রেগে যায়। অল্পেতেই রেগে যায়, এই কথাটা আপত্তি কি থাকবে এই ক্ষেত্রে? না, না স্যার। হ্যাঁ। এবার এই অল্পেতেই সে ক্লান্ত হয়ে পড়ে, হেঁটে গেলে অল্প চিন্তা করলেই তার কিন্তু মাথাটা ধরে যায়। তাহলে বোঝা যাচ্ছে এই মেন্টালের সঙ্গে ফিজিক্যালের যে মিলটা, যেটা মেন্টাল আগে, মন তো আগে, মনের চরিত্রটাই তো আমার ফিজিক্যাল লেভেলে রিফ্লেক্ট করবে। হ্যাঁ,
পরিষ্কার বোঝা গেছে কেন বলেছেন মনকে এত গুরুত্ব দিতে হবে? সবসময় আমরা ফিজিক্যাল লেভেলগুলোর সঙ্গে মেলাতে পারি, কিন্তু এই মেলানোর কায়দাটা আমি বলে দিচ্ছি, মেলাবার কায়দাটা আমি বলে দিচ্ছি। এই কায়দাটা আমি যখন বলে দিচ্ছি তাহলে আপনাদের আর বুঝতে অসুবিধা হবে না। তাহলে এখানে সোরার সঙ্গে এই যে সিফিলিসের যে মিশ্র মায়াজামের যুগ, সেইটা আমি যতটা সম্ভব ক্লিয়ারলি বলার চেষ্টা করেছি। তবে একদিনে এটা হবে না, ক্লাসে থাকতে একদিনে হবে না। ঠিক আছে। এরপরে হ্যাঁ স্যার। স্যার মিউট হয়ে গেছেন, আনমিউট করুন। স্যার মিউট হয়ে গেছেন। হ্যালো স্যার, মিউট হয়ে গেছেন আপনি, আনমিউট করুন স্যার। অমরনাথ স্যার আপনি মিউট হয়ে গেছেন স্যার। স্যার মিউট হয়ে গেছেন, আপনি আনমিউট করুন। স্যার মনে হয় একটু গেছেন তো। হ্যালো স্যার। স্যার আনমিউট হন স্যার। আমি বাথরুমে গেছিলাম, ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তা এবার হচ্ছে করুন, কেন ওই পরের অংশটা করুন। হ্যাঁ, তারপর বলা হচ্ছে pulsation in the temples when walking, যখন হাঁটতে থাকে তখন একটা এই দবদবানি ভাব হয় টেম্পল রিজিয়নে, মাথার দুদিকে। টেম্পলে ইয়েটা দিয়েছে, বাংলা দিয়েছে কিছু? বাংলা শঙ্খস্থান, আমি তো বুঝতে পারছি না শঙ্খস্থান কি। শঙ্খস্থানটা হবে না টেম্পলের। আমার বাংলার টেম্পল মানে হলো তো কানের উপরের দিকে। হ্যাঁ, কিন্তু শঙ্খস্থান বলে ওরকম কোনো ব্যাপার আছে বলে মনে নেই, ওরা দিয়েছে, আমাদের বুঝে নিতে হবে পজিশনটা। শুনুন, শঙ্কুশান ওখানে আছে, হতে পারে। সেটা কি ব্যাপারটা হচ্ছে কি, টেম্পোরাল বোর্ডের না জাইগোমাটিক প্রসেস থাকে, জাইগোমাটিক প্রসেস যেটা থাকে টেম্পোরাল বোর্ডের, এই জাইগোমাটিক প্রসেস থাকে। তো ওইটা যেন হয় কি, শঙ্করে যেমন সেই হয়ে সামনের দিকে একটু থাকে, ওইরকম স্টাইলে। হ্যাঁ, শঙ্খের মতনই ব্যাপারটা দেখতে লাগে স্যার, টেম্পল বোনটা বোনের ওই জাইগোমাটিক প্রসেস থাকার জন্য, বুঝতে পেরেছেন তো? সংখ্যাস্তি বলে ওটাকে, ওই জায়গাটাকে সংখ্যাস্তি বলে। চলতে হবে না। যাই হোক, আমি কারণটা বললাম, ওটা জাইগোমাটিক আর্চের উপরে, মানে তার সোজা কথা কানের পাশে, ওই ল্যাটারাল সাইডে, মানে সাইডে, মাথার সাইডে। এইটা দেখুন, যদি না জানেন তাহলে তো আপনি রেফারি উল্টোতে পারবেন না, এটা তো জুনিয়রদের জানতে হবে। যার জন্য আমি আহমেদ হোসেন ফারুকী স্যারকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো, যে ভদ্রলোক কিন্তু উনি বাংলা বলছেন সবই আছে, রেপার্টরি খেলে বাংলা কোনোভাবে অ্যালাউ করেন না, পরিষ্কার বলেন ওই এন্টের থেকে এই করতে হবে। উনি এই জায়গাটা একদম স্টেটলি খুব শক্তভাবে এটাকে পরিচালনা করেন, এটা অত্যন্ত গুড সাইন। আর না হলে কিন্তু এই জায়গাটা যদি মানে বাংলা করতে যায়, এই সংকাস্তি বলে আমি তো আটকে যাবো, উল্টে যাবো। আমাকে যদি বলে সংকাস্তি, আমি তো বলতেই পারবো, বাংলা তো সব জায়গায় করলে হবে না স্যার। রেপার্টরি বলতে জায়গাটা, ওই জায়গাটায় স্যার মধ্যকর্ণ যে জায়গাটা অবস্থান করে স্যার, ললাটের পার্শ্বস্থান বলছেন, মানে আমি ডিকশনারিতে দেখলাম। না, ডিকশনারি দরকার নেই, নেটে গিয়ে দেখে নেবেন। নেটে গিয়ে ওই স্কাল খুলবেন, স্কাল খুললে পরে প্রথমে স্কাল আসবে, তারপরে দেখবেন একটু নিচের দিকে আরো ফার্দার ভিউ বলে ওখানে একদম ছবি করে কালার দিয়ে দেখিয়ে দেওয়া আছে কিভাবে কি আছে, ওটা দেখে নেবেন। ওটা দেখে নিলে আর অসুবিধা নেই, ঠিক আছে? এমনি বোঝানো খুব মুশকিল হতো, বোঝানো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ও রিপন স্যার। রিপন স্যার, হ্যাঁ দেখি উনি আবার। স্যার, প্যারাইটালের নিচের অবস্থানটাই তো বেসিক্যালি মানে এটা শঙ্খ বলার কারণটা হচ্ছে স্যার,
শঙ্কর যে ভাঁজগুলো আছে না পেটের মতো, মানে এই পেটে যেমন চর্বি হলে ওই যে সিক্স প্যাক হয় না স্যার, এইরকম একটু উঁচু অঞ্চল থাকে ঠিক কানের যে দুই পাশটা দিয়ে কপাল পর্যন্ত চলে আসে, এই জায়গাটা হচ্ছে সংখ্যাস্থি স্যার। এটা জাইগোমেটিক আর্চ থেকে শুরু করে অক্সিপিটাল এরিয়ার দিকে পর্যন্ত প্রসারিত হয় স্যার, পুরো এরিয়াটাই কানের ঠিক উপরের লেভেলটা। যে শঙ্খ যেরকম মানে ওই যদি শঙ্খের যদি আর্চটা দেখেন ঠিক এই এই একই রকমের চাপটা থাকে এই জায়গায় মাথার, এটা। স্যার আনমিউট করুন। ওটা তো স্যার নেটে পেয়ে যাবে স্যার, ওটা তো নেটে পেয়ে যাবে, অসুবিধা হবে না, ছবিটা পেয়ে যাবে। এখন ছবিটা আমি মুখে কি করে বোঝাই বলুন দেখিনি। আর আমি তো প্রেজেন্টেশনও করতে জানি, আমি যে প্রেজেন্টেশন করে ছবিটা এসে দেখাবো সে ক্ষমতা আমার নেই। ঠিক আছে, ওই টার্মগুলো আমাদের কিছু কিছু জানতে হবে, নাহলে শুধু বাংলাতে ওগুলো ইয়ে করে লাভ নেই, পড়ে থেকে লাভ নেই সব সময়। শুধু বাংলা বলে নয়, আমাদের অ্যানাটমি ফিজিওলজি এগুলো জানতেই হবে কিছু না কিছু, না জানলে কিন্তু আপনি করতে পারবেন না। আমি সেই জায়গাটাই তো আপনাদের হাইলাইট করতে চাইছি, যাতে আপনারা একটু এই সাইডগুলো একটু ভাবনা চিন্তা করেন। ঠিক আছে, তারপরে স্প্লিটিং পেন ইন দ্য ভার্টেক্স, মানে হচ্ছে একদম যে মস্তক শীর্ষ সেই জায়গাটায় স্প্লিটিং, মানে হচ্ছে মানে কি বলা যাবে, কর্তনকারী, মানে স্প্লিট মানে হচ্ছে খণ্ডবত, মানে স্প্লিট করে দেয়, জয়েনের অপোজিট হচ্ছে স্প্লিট। এই ওই কে দেখা যায়, এই একজন দেখাচ্ছে, এই যে দেখাচ্ছে ছবিটা দেখে নেন, ছবিটা তন্ময় খুব ভালো কাজ করবে। একদম ছবিটা বড় করে দেখে নেন, একদম দেখিয়ে দিচ্ছি। ছবিতে হাত দিলে বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, ছবিটাতে আবার কোথায় চলে গেল, আমি হাত দিলাম কালো হয়ে গেল কেন কি? না না, ওই করাচ্ছে ওগুলো, হ্যাঁ এবার বোঝা যাচ্ছে। এইবার দেখা যাচ্ছে টেম্পল বোন দেখা যাচ্ছে এবার। টপ, প্যারাইটাল রিচ, ক্রাউন, তারপরে অক্সিপিটাল দেখাচ্ছে, নেপ দেখাচ্ছে, টেম্পল, ওই কানের হালিম ঠিক স্যার, সামনের দিকে, হালিম কানের স্যার এই সামনের দিকে। হালিম স্যার আপনি একটু দেখুন তো টেম্পলটা ঠিক জায়গায় দেখেছি কিনা, আমার সন্দেহ হচ্ছে। আমি স্যার দেখাবো স্যার একবার। হ্যাঁ, এইটা এইটা এই টেম্পলটা যেখানে দেখাচ্ছে সেটা তো আমি মানতে পারছি না। স্যার হলুদ অংশটা সহ হবে স্যার। হ্যাঁ কারেক্ট, হলুদ অংশ সহ হবে, হ্যাঁ, নিচের হলুদটা ঠিক না, বাট আপনার পিছে যে হলুদটা সেটা সেই জায়গাতেই, শঙ্খের উচ্চটা পিছে যেই হলুদ সেই জায়গাতে, এবং ওই হলুদ থেকে ওই ছোট বেগুনি এইটুক পর্যন্ত হবে টেম্পল স্যার। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ ওয়াসিকা ম্যাম, ঠিক আছে, আপনার এই অপিনিয়নটা ঠিক আছে, আমিও সেটাই স্যারকে হ্যাঁ একদমই একদমই নোটিস করতে চাচ্ছিলাম। এটা হচ্ছে আমি- জাইগোমেটিক আর্চ থেকে শুরু করে কানের উপরের অঞ্চলটা দিয়ে ঠিক অক্সিপিটাল বোনের আগ পর্যন্ত, এই যে স্যার এই যে নীল কালারের যেটা আছে এটা ঠিক আছে স্যার, হ্যাঁ এই যে এখন এটাই হলো অ্যাকচুয়াল টেম্পল। এটা হচ্ছে পারফেক্ট, এটা তাহলে পারফেক্ট। আগে যে তন্ময় যেটা দিয়ে যে তন্ময় ওটা ইন্ডিকেশনটা ঠিক হচ্ছে না, আমার মানতে পারছি না। আমি বললাম না একটু আগে, তন্ময় যে ছবিটা দিয়েছিল সেই ছবিটা আমি মানতে পারছিলাম না, সেটাই তো বললাম। হ্যাঁ, এই একদম এক্সাক্ট জায়গাটা আছে, এই যে শঙ্কের মতো একটা জায়গায় দেখা যাচ্ছে, এই যে জায়গাটা আসছে, এই হ্যাঁ এই যে প্রসেসটা শঙ্কের মতো জায়গাটা একদমই তাই। এই পরিষ্কার হয়ে গেল, শঙ্কের মতো দেখতে লাগছে তো। শঙ্কাস্তিকার এমনি বলেছে, ওরকম মানে হলে তো বিপদ আছে আমাদের। ঠিক আছে, হ্যাঁ স্যার, এবার কন্টিনিউ করুন। এবার continue। হ্যাঁ স্যার, যেটা বললাম ওই যে স্প্লিটিং পেন ইন দ্য ভার্টেক্স, এইটা বললাম, মস্তকের শীর্ষে ফেটে যাওয়া বা খন্ড খন্ড হয়ে যাওয়ার মতো ব্যথা। এই সেন্সেশন গুলোকে বার করা খুব মুশকিল, পেশেন্টের কাছ থেকে বার করা। ওরা মাথা যন্ত্রণাই বলবে, জিজ্ঞেস করলে পরে এই জায়গাগুলো, এই সেন্সেশন গুলো আমাদের মাথা ধরলে আমরাই বলতে পারি না, সবসময় গুছিয়ে বলতে পারি না, পেশেন্টের কাছে আশা করলে কি করে? এগুলো কেন্টের মতো মানুষরা তারা তো বলতেই পারবে, তারা তো তাদের কথা বাদ দিন, তারা তো অনেক উচ্চ মার্গের শিক্ষক।
কিন্তু আমাদের মতন সাধারণ চিকিৎসকদের পক্ষে এটা পার করা খুব মুশকিল। একমাত্র আশরাফুল স্যার আছেন, হ্যাঁ যদি স্যার, উনি জিজ্ঞেস করলে পেশেন্ট হাঁ করে পড়ে থাকে, কি বলবে বুঝতে পারে না। হুম, ও এক এক সময় এক এক রকম বলে ফেলে, সেরকমও আছে। এই জায়গাগুলো ওই সেন্সেশন গুলো নিয়ে অতটা ইয়ে না করাই ভালো, বরঞ্চ অন্য সিমটম নিয়ে ইয়ে করতে বলে ভালো হবে। হ্যাঁ, ওটা ব্যাপার হচ্ছে যে মাথাটা কেটে ভেঙে যাচ্ছে বা ভেঙে গেছে বা টুকরো টুকরো হয়ে গেছে, এই কথাগুলো বলে না সাধারণত। এগুলো দু একবার হয়তো শুনেছি জীবন, সেটা থেকে তার প্রেসক্রিপশন হয় না। হুম, তারপরে তারপরে বলছে হিট অফ দ্য ভার্টেক্স। এটা আগে বলা হয়ে গেছে, আগে বলা হয়ে গেছে। তারপরে হেডেক ইন দ্য মর্নিং অন ওয়েকিং, সকালে ঘুম থেকে উঠলেই তার মাথার যন্ত্রণা। এই সকালের টাইমটা কিন্তু আমাদের শোরার টাইম, শরীর ম্যানিফেস্টেশন। হ্যাঁ, পরিষ্কার হয়েছে। আবার আর্লি মর্নিং হয়ে গেলে তখন আবার সাইকোসিস হয়ে যাবে। আর্লি মর্নিং মানে রাত 3টে, 3:30, 4টে এরকম হয়ে গেলে তখন কিন্তু ওটা সাইকোসিস আন্ডারে চলে যাবে। ঠিক আছে, এরপরে তাহলে স্যার সালফারের যে ওই যে আর্লি মর্নিং এ যে ডায়রিয়া বা ওইটা কি শরীর? হ্যাঁ, শরীরের নেচার তো। আচ্ছা, সিফিলিটিকের টাইমটা কোন সময়টা? সিপ্লিসিতে রাত্রিবেলায় নেবে, ও মানে 12টার পর থেকে? 12টার পর থেকে হতে পারে, সাধারণত ওই সময়টাই বেশি। সন্ধ্যের পর থেকে তার আস্তে আস্তে বাড়তে শুরু করে। ক্যালি গ্রুপের গুলো তো যেমন 3টে, 3:30 এরকম সময় যেগুলো হয়। ইন জেনারেল সিফিলিস স্যার মানে সানসেট টু সানরাইজ। এবং ওই ক্যারি গ্রুপের যে টাইমটা বলা হচ্ছে, ওইখানে সাইকোটিক আর সিফিলিক গায়ে গায়ে মিশে গেছে। ওই দুটোরই টাইমগুলো ওই সময়টার মধ্যেই ক্যালি বাই ইয়ের সঙ্গে থুজা পূজায় মেডোরিনামও পর্যন্ত ওইখানে ওই টাইমগুলোর মধ্যে সব ইয়ে করছে বলে, ওইগুলো কিন্তু রেদার আনকমন, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তবে জেনারেলি ওটা কিন্তু ওই সিফিলিসের সময় ওইটাই। হ্যাঁ, ওখানে মেডিনিয়াম থাকতেই পারে, কারণ মেডিনিয়ামের মধ্যে সিফিলিস স্টিগমা নেই তা তো না, সে তো আছেই, পূজার মধ্যে তো আছে। তারপরে সে ওই সময় টাইমটা দেবে না কেন? তবে ব্যাপার হচ্ছে যে আর্লি মর্নিং এর টাইমটা কিন্তু এই ঠিক মর্নিং এর আগের আর্লি মর্নিং, সেটা সাইকোজিক টাইম। তার আগেরটা সাধারণত কিন্তু সিফিলিটিক্স টাইম। কিন্তু এখানে ওইরকম একদম ক্লিয়ার কাট ফিক্সড কোনো টাইম, এটা থেকে এত পর্যন্ত সরা, এই পর্যন্ত সিফিলিস, এই পর্যন্ত সাইকোসিস, এরকম নয়। আর ডে টাইমের ব্যাপারটা মূলত সরা, ডে টাইমের ব্যাপারটা মূলত সরা। হ্যাঁ, ফলে ওটা এগুলো ওরকম ভাগ করা নেই যে এখান থেকে এত অব্দি এতটা, এরকম ব্যাপারটা। হ্যাঁ, ঠিক আছে। স্যার মেডোরিনামকে অনেক জায়গায় দেখি স্যার মর্নিং এ রাখা হয়, সকালে রাখা হয়, এটা সকালে সমস্যা দেখা দেয় স্যার, এক্ষেত্রে স্যার একটু বলুন। মেডোরিনামে কি সোরার অভাব আছে? মেডোরিনাম আর সালফার তো প্রায় গায়ে গায়ে লেগে আছে একসাথে। প্রচুর সিমটম, সালফারের প্রচুর সিমটম মেডোরিনামের মধ্যে আছে। ঠিক আছে, তারপরে হ্যাঁ, এই লাইনটাও পড়া হয়ে গেছে আগে। মেন্টাল এক্সারশন ব্রিংস অন হেডেক্স। এটা আর বলবো না। হ্যাঁ, তারপরে আছে সেন্সেশন অ্যাজ অফ ব্রেন ফলিং টু সাইড লেনন, যেদিকে শুয়ে সেদিকেই মনে হচ্ছে যেন ব্রেনটা পড়ে গেল, মস্তিষ্কটা ঝুলে পড়ছে বা পড়ে যাচ্ছে, এই ব্যাপারটা সেন্সেশনটা। এটা কিন্তু আনকমন সেন্সেশন কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু শরীরের নেচার। এই আনকমন সেন্সেশন গুলো কিন্তু পাওয়া খুব মুশকিল, পেলে খুব ভালো। আমি তো আজ পর্যন্ত পাইনি, আমার এই জীবনে আমি এত বছর প্র্যাকটিস করে আমি পাইনি। এখন আশরাফুল স্যার আছেন, যদি উনি পেয়ে থাকেন হয়তো বলবেন। আশরাফুল স্যারকে ধরে রাখুন, ছাড়বেন না। আমি ইয়ে হয়ে যাবো, আশরাফুল স্যারকে ধরতে হবে। কোথাও আশরাফুল স্যার আছে না চলে গেছে? এই রে, পালিয়ে গেছে রে, আমি ধরবো ভেবেছিলাম, দেখা দিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, একটা মেসেজ পাঠিয়ে পালিয়ে গেছে। তাই নাকি? আচ্ছা, ঠিক আছে। এরপরে হেডেক উইথ ইন্টারমিটেন্ট ফিভার, মানে হচ্ছে সবিরাম জ্বর তৎসহ শিরোপীড়া, মাথা ব্যথা। এটা মোরলেস কমন সিমটম। হ্যাঁ, এই ইন্টারমিডিয়েট ফিভারের সঙ্গে মাথা ব্যথা এগুলো মোরলেস কমন সিমটম। হ্যাঁ, এটা তো থাকবেই, জ্বর হলে তো মাথা ব্যথা থাকবে। ইন্টারমিডিয়েট বলতে আমাদের তখনকার ভাষা অনুযায়ী কিন্তু এটা কিন্তু ওই ম্যালেরিয়ার জ্বরের সঙ্গে করা হচ্ছে, বুঝতে পেরেছেন? ম্যালেরিয়ার জ্বর, ঠিক আছে।
তারপরের লাইনটা ইম্পর্টেন্ট আছে, দুটো লাইন। হেডেক, না, ভায়োলেন্ট অক্সিপিটাল হেডেক উইথ পেন ইন দ্য নেপ অফ নেক, ওই তো মানে হচ্ছে ঘাড়ের যে সাইডে যেটা আছে নেপ অফ নেক, ওই তো পেছনের দিকে, সেখানকার যন্ত্রণা এবং মাথার ব্যথা, এই ব্যাপারটা যে অক্সিপিটাল এবং নেপ অফ নেক, এইগুলো একটু স্যার বলে দিন। আমি কাঁধ ওর আমাদের এই গলার পেছন দিকটা হচ্ছে নেপ, আর অক্সিপিটালটা হচ্ছে এই ইয়েটা মাথার পেছন পেছনের দিকটা। ওখানে একটা আছে অক্সিপিটাল প্রোটিউবারেন্স আছে, মানে একটু উঁচু মতন আছে, দেখবেন না হাতটা দিয়ে ইয়ে থেকে নেপ থেকে আস্তে আস্তে উঠলে পরে একটা দেখবেন উঁচু ঢিপির মতন পাচ্ছেন, তারপরে আবার ও ইয়ে আচ্ছা হচ্ছে এইটা আচ্ছা, মানে ঘাড় থেকে ছোটা দিমাগ, উপরের দিকে অক্সিপিটাল বোন যেটা, ছোটা ঠিক দিমাগ, আছে? কি ওটার নাম কি? ছোটা দিমাগ, হিন্দিতে ছোট ছোটা দিমাগ বলে। ছোট দিমাগ, ও বাবা রে, ও তো C7 আরো vertebra, C7 vertebra, C7 vertebra। হুম, আচ্ছা আচ্ছা। এটা কি, এটা কে বলে C7 ভার্টিব্রা? এটা নিশ্চয়ই সৈকত। সৈকত বাবু। হ্যাঁ ঠিক, ও বলতে পারবে বোধ হয়। আমি পেছন দিকটা বলছি তো। স্যার ওটা C12 হবে, অক্সিপিটালের সাথে লেগে আছে C12। হ্যাঁ ওটা, হ্যাঁ ওটা আমারও তাই মনে হচ্ছে ওটা অ্যাটলাসের অংশ। C7টাই হাত দিয়ে ঠেকা যায়, C12 হাতে বোঝা যায় না, ওটা অ্যাটলাস ইয়েটা বোঝা যাবে না। C7টা উঁচু হয়ে থাকে না, C7টাতে হাতে ঠেকানো যায়। ওটা অ্যাক্সিসের কাজ, অ্যাক্সিসের ইয়ে হয়ে ঢুকে যায়, ওটা অ্যাক্সিস গোল ইয়ে করে ঢুকে থাকে। ঠিক আছে, C1 উপরে ঢুকে আছে, C1 হাতে পাওয়া যাবে না, ঠিক আছে? হাতে ওটা পাওয়া, আমি ও হাতে পার ওই কথাটা বলছি না, আমি বলছি ওই ওই অংশটার কথা বলছি। হ্যাঁ, আর বলতে চাইছেন যে ওই যে উঁচু মতন জায়গাটা যেটাকে ওই অক্সিপিটাল দিয়ে বলে। প্রোটিউবারেন্স, প্রোটিউবারেন্স, তাই তো মনে পড়লো আমার কথাটা, আমি ভুল বললাম কে জানে, অনেকদিন দেখায়নি উল্টে। ওটা কি হবে সৈকত স্যার? ওটা অক্সিপিটাল প্রোটিউবারেন্স হবে না? কিছু একটা দেখা দিয়েছে দীপেন, দেখাচ্ছি। ওস্তাদ ছেলে বাইরে এরকম, সেটা কিছুই জানতে পারলাম না। হ্যাঁ, আপনার সময় তো এসব কি ছিল না, দীপেনরা সব নিয়ে এসেছে। হ্যাঁ কাছাকাছি এসে গেছে। এই যে পেছন দিকে, পেছন দিকে, হ্যাঁ দেখাচ্ছে এই যে, পেছন দিকে, হ্যাঁ দেখিয়েছে। তৈরি ছেলে, কি করে এটা দেখাচ্ছে কে জানে, সেই কায়দাটাও আমি জানি। মোটামুটি একটা আন্দাজ পাওয়া গেছে। স্যার নেটের খুব ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে, মোটামুটি আন্দাজ পাওয়া গেছে, এরা বুঝেছে পেছন দিকে, সামনে দিকে খুঁজবে না, এটুকু হচ্ছে কথা। তারপর আছে হেডে, তারপর কি বলেছে, তারপর কি আছে? হ্যাঁ, তারপর বলছে হেডেক ফ্রম ব্রিজ অফ দ্য হেড, এটাও হয়ে গেছে আগে। এটাও আগে হয়ে গেছে, আর এটা কিন্তু ন্যাট্রাম সালফার একটা খুব গুরুত্বপূর্ণ এক্সাইটিং। হ্যাঁ, তারপরে একটু এখানে গেছে করে দিই স্যার এই প্লেয়ারটা, ইচিং অফ দ্য স্ক্যাল্প, মাথায় চুলকানি, মানে মাথার এই চুলের গোড়াটা, সেগুলোতে চুলকানি। তারপর বলেছে ফর্মিকেশন, ওই কিছু পোকামাকড় হেঁটে যাওয়ার মতো অনুভূতি। তারপরে বলেছে এক্সিমা অফ দ্য স্ক্যাল্প উইথ মাচ ময়েশ্চার, এখানে আবার বলা হচ্ছে যে রসপূর্ণ এক্সিমা। এখানে এই যে দুটোই ব্যাপার যেটা আছে, এই যে এক্সিমা যে আমাদের ইয়েতে আছে, মানে মাথায় যেটা দেখছি, এইখানে কিন্তু হেডেকের আন্ডারে ইরাপশনে গিয়ে এক্সিমা খুলে দেখুন, ওখানে ন্যাট্রাম সালফ নেই, কেন্টের মেটেরিয়াল রেপারেন্ট, তাহলে কেট এটা যোগ করতে হবে। আর মাছ ময়েশ্চার যেটা, যেখানে প্রচুর রস কাটছে, যেটা প্রচুর রস কাটছে, এটাও নেই কিন্তু, দুটোই নেই কিন্তু। হ্যাঁ, তাহলে এটা তাহলে কি হচ্ছে, এই যে মেটেরিয়ামেটিকে আছে অথবা রেপারেন্টে নেই। এবার বুঝতে পারছেন যে কেন আমি বলি যে রেপারেটর নিয়ে বসে পড়বেন, একটা প্যারা করতে অনেক সময় লাগবে, কিন্তু জিনিসটা খুব ভালোভাবে মাথার মধ্যে
কি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। এটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। তারপর একটা ব্যাপার হচ্ছে কি, যে আমি যখন রেপারেটরি উল্টো বই মেটেরিয়াল পড়তে যখন পড়বো, তখন আমাকে কি হবে, ওইখানে তো আমি একটা দাগ দেখবো না, আরো কতগুলো দাগ আছে, চোখটা ভুলে যাবো, মুখস্থ করার দরকার নেই। চোখে ভাসুক না, চোখে ভাসলে ওটা হয়ে যাবে। তার ফলে ব্যাপারটা হচ্ছে এইটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের স্টাডিটা হয়ে যাবে। এবং এইভাবে একবার স্টাডি করার পর 2-3 বার সেই ড্রাগটা এমনি থরো রিডিং করে নিতাম। সবসময় এরকম রেপারেটরি নিয়ে বসে পড়ে এটা খটোমটো লাগবে। রেপারেটরি নিয়ে একবার করলেন পুরো ড্রাগটা, ধরুন ন্যাট্রামসাল পড়লেন, পড়ার পর ন্যাট্রামসাল আরো কয়েকবার পড়ে নিতে হবে। এই পড়ে নিলে পরে তখন জিনিসটা কিন্তু অনেক পরিষ্কার হয়ে যাবে। তারপর এখানে যে ইচিং যেটা বলেছে, কি বলেছে, ইচিং অফ দ্য স্ক্যাল্প, মাথায় চুলকায়, ইচিং যেটা চুলকানো, এই চুলকানিটা হচ্ছে সোরার প্যাথোগনমি সেন্টার। সোরার প্যাথোগনমি মানে সোরার একটা অন্য মূল বৈশিষ্ট্যের মধ্যে এটা পড়ে যাচ্ছে। হ্যাঁ, পরে চুলকানি যেখানে চুলকাচ্ছে সেটা কিন্তু সোরার প্যাথোগনমি বৈশিষ্ট্য। প্যাথোগনমিক কথাটা বলেছেন আমাদের যেই চ্যানেল বলেছে, ঠিক আছে। তার ফর্মিকেশনও তো বলে দিল। আর একজিমা স্ক্যাল্প এটাও কিন্তু ইয়েতে নেই, এটা নেই তো বললাম, কিন্তু একজিমা কিন্তু এটা 3টে মাঝাবই থাকে, কারণ এটা তো সহজ দুঃসাধ্য রোগ, মানে কি বলবো, সহজে তো এটা সারানো যায় না একজিমা। অনেকেই অবশ্য সোরাইসিস একজিমা 15 দিন 1 মাসের মধ্যে সারিয়ে দিচ্ছেন, তো আমি তো আজ পর্যন্ত পারলাম না ভাই। আমি সেদিক থেকে ব্যর্থই বলতে পারবো। আমি অনেকেই দেখতে পাচ্ছি, সব ফেসবুকে দেখছি 15 দিন 1 মাস 1.5 মাসের মধ্যে সোরাইসিস একজিমা সেরে গেছে। 15 বছর 20 বছরের লাস্টিং, দীর্ঘদিন ধরে 15-20 বছরের সব সোরাইসিস একজিমা সেরে যাচ্ছে। ভাই আমি আজ পর্যন্ত পারিনি ভাই। হ্যাঁ, আমার পক্ষে হয়নি। মলম দিয়ে কিন্তু মানে সাফরেস্ট করে স্যার। না, মলম তো স্যার বলছে না, সে বলছে আমি এই একটা ওষুধ দিয়ে সেরে গেল স্যার। আমি তো পারি না ভাই, আমি অক্ষম লোক, আমি সারেন্ডার করছি আপনার কাছে। আমি পারি না। আমাদেরও তো হয় না। 15-20 দিন 1 মাসে আমি ওই সোরাইসিস সারিয়ে দিয়েছি বা ওই একজিমা সারিয়ে দিয়েছি। আমার ভাই আমি পারিনি। সোরাইসিসে 3-4 বছরও লাগছে, আপনি আবার কেন এই স্যার? 2-3 মাসেও কারো গেছে স্যার। এটা কিন্তু আপনি কেন স্যার? আমার লাইফে আমি একটা ভালো করতে পারছি কিনা সন্দেহ। সোরিয়াসিস আমার হাতে আল্লাহর রহমতে কয়েকটা ভালো হয়েছে। এই হচ্ছে কথা, কি বলতে 15 দিন 1 মাসে সেরে যাচ্ছে, কি বলবো আর। তো এইবার তাহলে এবার যোগ করার জন্য কুণাল স্যার যদি থাকে, কুণাল স্যার তো আছে না পালিয়েছে? স্যার এই লাস্ট ওয়ার্ডটা বোঝা গেল না, ইং অফ কোনটা দ্য গো? স্ক্যাল্প সোরা, কিন্তু মাছ ময়েশ্চার, এই যে একজিমা অফ স্ক্যাল্প উইথ মাছ ময়েশ্চারটা, এটা কি আমরা ময়েশ্চারটা, ওই ডিসচার্জ হিসাবে ধরবো এবং এটা কি হ্যাঁ সিফিলিস হিসাবে আসবো? এটা সিপিলিস, এটা সিপিলিস মাছ, আর সোডা হলে ড্রাই হবে, ঠিক আছে। মাছ তাহলে হলে স্যার পরে দুটো দুটো এখানেই প্রমিনেন্ট আছে, ইচিং দিচ্ছে স্ক্যাল্পে বলছে সোরা, হ্যাঁ আবার বলছে একজিমা অফ স্ক্যাল্প উইথ মাছ ময়েশ্চার, মানে দুটো বৈশিষ্ট্যই এই দুটো বৈশিষ্ট্য, স্কিনের, এটা আমরা কভার করছি এখানে। হ্যাঁ হ্যাঁ। আর থিকনেসটা যদি থাকে তাহলে ওটা সাইকোসিস হয়ে গেল। যেমন মেজেরিয়ামের থিকনেসটা থাকে না, সেটা। টেস হলে হবে। আর মামড়ি যদি পড়ে, মামড়ি পড়লে কিন্তু সেটা কিন্তু সিপি, মামড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মেজেরিয়াম, হ্যাঁ স্যার মামড়ি। হ্যাঁ, এই জায়গাগুলো একটু একটু বোঝার জায়গা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মামড়ি এবং থিকনেস স্যার একটু ক্লারিফাই করে দিন, আমাদের আরো হ্যাঁ, ক্লিয়ার হয়ে যাবে। কিটা মামড়ি পড়া এবং থিকনেসের মধ্যে কোথায় তফাৎটা বা কোন জায়গা থেকে বোঝার অসুবিধা থাকতে পারে একটু ক্লিয়ার করে দিন স্যার। মামড়িটা হচ্ছে একদম উপরে পড়ে রে বাবা, উপরে পড়ে, ওটা আসে তো ওই রস থেকে আসে, রসটা শুকিয়ে গিয়ে ড্রাই হয়ে গিয়ে এটা মামড়ি পড়ে। হ্যাঁ, কোনদিন হয়নি এসব? আমার ছোটবেলায় হয়নি। হ্যাঁ হয়েছে, আমি জানিও, কিন্তু তাও সবাইকে মানে ক্লিয়ার করে দিতে বলছি। ওইটা ওইটা হলো মামড়ি। থিকনেস মানে কি, যে জায়গাটা হয়েছে সেই জায়গাটা মোটা হয়, ঠিক হয়ে যায় আস্তে আস্তে। হ্যাঁ, ঠিক হয়ে যায়, বেশ মোটা থিকনেস থাকে। তারপর ওটা একটা এরিয়া কভার করে, এরিয়াটা কভার করে। ওই এরা এত বেশি অবস্টিনেট যে চট করে এটাকে সারানো যায় না। হুম, হ্যাঁ। কথা হচ্ছে যে আহ, এটা কিন্তু চট করে সারানো যায় না। সেই জন্যই বলছি যে একজিমা সারিয়ে দেবো ফটাস করে 15 দিনে 20 দিনে, এইসব কথা না বলাই ভালো। আমি ভাই পারি না। আমি পেশেন্টকে বলে দিই, আমি এমনও পেশেন্টকে বলে, দেখুন এটা কবে সারবে আমি বলতে পারবো না, যদি ধৈর্য ধরে থাকেন
ওষুধ যদি খান আপনার অন্য সব থেকে উন্নতি হবে, এটা কবে হবে বলতে পারবো না। একমাত্র হ্যানিম্যানে যদি দেওয়া হয় তাড়াতাড়ি হলেও হতে পারে, কিন্তু ব্যাপার হচ্ছে ওটা চলে গেলেই তো হবে না। চলে গেলেই ওটা আরোগ্য আমি বলবো কি করে? আমাকে তো গিয়ে তার ডাইরেকশন অফ কিওর গুলো দেখতে হবে, তো ডাইরেকশন অফ কিওর দেখতে হবে, ওটা ওষুধ দেওয়ার পর কি কি ঘটনা ঘটছে তার ফলো আপটা করতে হবে। সেইটা করে যদি তা 15 দিনে 20 দিনে 1 মাসে সারে তাহলে আপত্তি নেই, কিন্তু আমার তো এরকম ঘটেনি। আমি কি করে বলবো? মিথ্যে কথাটা বলবো কি করে? সেটা বলা যাবে না। ঠিক আছে। আচ্ছা স্যার, তাহলে আমরা অ্যাডের যোগ যোগ পর্বের দ্বিতীয় ধাপে চলে যাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমি কুনাল স্যারকে অনুরোধ করছি কিছু যদি বলেন আজকের আলোচনার বিষয়ে, কিছু যদি অ্যাড করতে হয়। কুনাল ভট্টাচার্য না স্যার। না আচ্ছা, আমার অ্যাড করার মতো কিছু নেই আজকে, স্যার এত সুন্দর বলেছেন। স্যারের কোনো শুনছি, কোশ্চেন? না এই মুহূর্তে নেই, কোশ্চেন মাথায় এলে নিশ্চয়ই বলবো। আপাতত অন্য স্যারেরা বলুন। আচ্ছা, ধন্যবাদ স্যারকে। আমাদের কাছে অজয় দাস স্যার আছেন আমাদের মাঝে। অজয় দাস স্যার, অজয় দাস স্যার, আপনাকে আনমিউট হতে বলছি। এত সকাল সকাল আমাকে কেন? আমরা রীতিমতো আশ্চর্য হয়ে যাবো, কারণ ব্যাপারটা হচ্ছে জেনারেলি চিলই হয়।